Hope you all are doing well. I extend my warm welcome and heartfelt gratitude to our respected faculty members, honorable special guests, and wonderful participants for gracing us with your presence. I am Arafat Alamin Ratul, currently serving as treasurer at IEEE SPS and IEEE Comsec Joint Student Branch Chapter Host. Today, we have gathered here for launching our new flagship series titled as Road to PhD 1.0, organized by IEEE SPS and IEEE Comsoc Joint Student Branch Chapter with IEEE OST Student Branch, IEEE OST Student Branch, WIE Affinity Group, IEEE Power and Energy Society, and IEEE Electron Device Society OST Student Branch Chapter. The topic of today's webinar is Road to PhD 2.0 Insights into Graduate Admission. This webinar is about discovering strategies for crafting compelling statements of purpose and letters of recommendation for your PhD journey. Gain insights into the graduate admissions process and understand the significance of scholarship in developed countries. Equip yourself with essential knowledge to navigate graduate admission successfully. Now, to continue this session, I would like to request Professor Dr. A.K.M. Baki sir, Professor of the Department of Electrical and Electronic Engineering, who is also the Honorable Advisor of IEEE SPS and IEEE COMSOC Joint Student Branch Chapter OST, for his welcoming speech for the webinar to share some insights about the webinar. থ্যাংক ইউ। আমি বাংলাতে বলি, ম্যাক্সিমাম অডিয়েন্স দেখা যাচ্ছে বাংলাদেশের এবং অস্ট্রেলিয়া। আর রুহান আমাদের যে চিফ গেস্ট, ও আমাদের স্টুডেন্ট, ও বাংলাতে বললে কোনো সমস্যা নেই। এহতেশাম স্যারকে স্পেশাল ধন্যবাদ। দেন রুহান, তোমাকেও ধন্যবাদ। এসপিএস রিলেটেড যারা আছে সবাইকে ধন্যবাদ। আমি রুহান সম্পর্কে কিছু বলবো না, ওটা তোমার জুনিয়র যারা আছে ওরা বলবে। আমি নিজেও খানিকটা আজকের ওয়েবিনারে এক্সাইটেড। ডিরেক্টলি পিএইচডি তে অ্যাডমিশন নেওয়া বাংলাদেশ থেকে, এটা আমার কাছে একটু নতুন মনে হয়। আর আমি জাস্ট একটু আমার অ্যাডমিশনের সময় আমরা কি করতাম, আমাদের ওই সময়, সেটা অনেক আগে, সেটা একটু শেয়ার করি। হ্যাঁ, আমরা যখন ফরেনে হায়ার স্টাডিতে যাই, তখন অ্যাকচুয়ালি কম্পিউটারে অ্যাপ্লিকেশন করার মতো অবস্থা ছিল না। ম্যানুয়াল অ্যাপ্লিকেশন টাইপ করে সেটা পোস্ট করতে হতো। অ্যাপ্লিকেশন পোস্ট করতে সেটা বাংলাদেশ থেকে ইউএসএ যেতে 2 উইকস সময় লাগতো, 2 সপ্তাহের মতো। আবার রিপ্লাই আসতে 2 সপ্তাহের মতো। টোয়েফেল দিতে হতো ঢাকার কোনো একটা জায়গায় গিয়ে, দেন জিআরই করতে হতো, এরকম নটরডেম কলেজ বা এরকম। তো সেই পার্সপেক্টিভে আজকের অ্যাডমিশন, বিশেষ করে ফরেন অ্যাডমিশন গুলো, হায়ার স্টাডিজ, মাস্টার্স এবং পিএইচডি, টেকনোলজিক্যালি অনেক এগিয়ে গেছে। তো সেই দিক থেকে আমাদের স্টুডেন্টদের যথেষ্ট স্কোপ আছে বাইরে যাওয়ার, হায়ার স্টাডি করার। তো কিন্তু কোন প্রসেস বা কিভাবে করলে কুইকলি এফিশিয়েন্টলি অ্যাডমিশনটা নেওয়া যায়, সেটা নিয়ে আজকের ওয়েবিনার, এবং যেটা আমরা রুহান থেকে শুনবো। তো আবারও সবাইকে ধন্যবাদ। এর বিষয়ে আর কিছু বলতে যাচ্ছি না। হোস্ট, তোমাকে। Thank you so much, sir, for your wise words. Now, I would like to request Professor Dr. A.K.M. Etasanathan, sir, Professor of the Department of Electrical and Electronic Engineering, who is also the Honorable Counselor of IEEE OST Student Branch, to deliver his valuable insights with us. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি IEEE আউস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ এবং সিগন্যাল প্রসেসিং এর যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এরকম একটা মহতি অনুষ্ঠান আজকে করছেন। বাকি স্যার অ্যাডভাইসার, ওনাকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই।
উনার গাইডেন্সে IEEE আউট স্টুডেন্ট ব্রাঞ্চ কোভিড কালে অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় এখনো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে রোড টু মানে পিএইচডি মনে হয়, এরকম একটা সামথিং লাইক দ্যাট। তো সেটা হচ্ছে একটা খুবই আহ, আহ, সহজ আবার খুবই কঠিন এরকম একটা রাস্তা হতে পারে আর কি। তো কারণ এখন ও যেভাবে আজকে ডিরেকশন দিবে বা তোমাদেরকে সাজেশন দিবে, তাতে হয়তো জিনিসটা তোমাদের জন্য সহজ হয়ে আসবে, কিন্তু এন্ড অফ দ্য ডে মানে সবাইকেই পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে অ্যাচিভমেন্টটা আনতে হবে আর কি। যেমন আমাদের পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য তোমরা জানো যে আমাদেরকে সৃষ্টিকর্তা খলিফা হিসেবে পাঠিয়েছেন, এবং এখানে আমাদের মানুষের জন্য কাজ করার প্রয়োজন, এবং এখানে নৈতিকতা রেখে কাজগুলো করতে হবে, এবং তোমাদের জীবনে এই কাজের সাথে তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং বিভিন্ন স্কিল ডেভেলপ করতে হবে। এবং এই যে জ্ঞান এবং স্কিল, সেটা তোমরা মানুষের জন্যই ব্যবহার করবে এবং পরিবেশের জন্য ব্যবহার করবে। এবং তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ো, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, সেখানকার যে খান বাহাদুর আহসানুল্লাহর নামে উনি বলেন যে সৃষ্টির সেবা হচ্ছে স্রষ্টার ইবাদত। তো কাজী তোমরা এই এবাদত, এই জ্ঞানার্জন এবং এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আস্তে আস্তে গ্র্যাজুয়েট হবে, স্নাতক হবে, এবং তারপরে তোমাদের যে রাস্তা জীবনে আছে, আমি বলবো যে 3 ধরনের রাস্তা হতে পারে। একটা হচ্ছে তুমি ইন্ডাস্ট্রিতে যেতে পারো, আর একটা হচ্ছে তুমি একাডেমিশিয়ান হতে পারো, ফ্যাকাল্টি মেম্বার, এবং ওই লাইনে তুমি তা এগিয়ে যেতে পারো, এবং তুমি গবেষণার কাজে যেতে পারো। আমি মোটামুটি বলবো এই 3টা রাস্তা, এবং এই 3টা রাস্তার মধ্যে শেষের 2টার জন্য এবং প্রথমটার জন্য তোমার মানে আরো উচ্চতর ডিগ্রি অর্জনের বিকল্প নাই। তোমাকে আরো শিখতে হবে, এবং শিখে সেই জ্ঞানটা তোমার নিজের জীবনে কাজে লাগাতে হবে, এবং আহ, সমাজের জন্য, মানুষের জন্য, পরিবেশের জন্য, পৃথিবীর জন্য কাজে লাগাতে হবে। তো সেটা করতে গেলে এই যে পিএইচডি বা রিসার্চ রিলেটেড যে কাজটা, এবং তার সাথে যে পড়াশোনা, গবেষণা, এই এই জিনিস নিয়ে আজকে আমাদের স্পিকার রওহান নূর ইনশাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে সাজেশন দিবেন। এবং ফিউচারে বিভিন্ন ফিল্ড আছে, তোমরা জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, তারপর 6G কমিউনিকেশন, বায়োমেডিকেল, ন্যানো, এই যে বিভিন্ন ফিল্ড, এই ফিল্ড সম্পর্কেও আশা করি রওহান ওই আহ, তাদের ইউনিভার্সিটিতে কি কি এলাকা আছে সেখানে সে সম্পর্কে সে আমাদেরকে জানাবে। কারণ তোমাদের প্রত্যেকেরই পছন্দের এরিয়া আছে, পড়াশোনা করতে গিয়ে হয়তো কোনো কোনো সাবজেক্ট তোমাদের ভালো লেগেছে, সেখানে হয়তো তোমরা উচ্চতর ডিগ্রি নিতে পারলে ভালো হয়। উচ্চতর ডিগ্রি মানে হচ্ছে তুমি এতক্ষণ সব সাবজেক্টই পড়েছিলে আন্ডার গ্রেডে, কিন্তু যখন তুমি হায়ার এডুকেশনে যাবে তখন তুমি কিন্তু আস্তে আস্তে স্পেশালাইজেশনে যাবে, একটা বিশেষ এলাকার দিকে তোমাকে নজর দিতে হবে। তো এইসব ব্যাপারে আমি স্পিকারের কাছ থেকে তোমাদের জন্য সাজেশন আশা করছি। তো আমি স্পিকারকে অনেক ধন্যবাদ আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। Thank you so much, sir. Your insights are highly impactful. Now, without any further delay, I would like to introduce our keynote speaker of the session. It is our immense pleasure to introduce our honorable speaker, Mr. Rohan Noor, a beacon of academic excellence and innovation. Mr. Noor has been involved in myriad of research work during his bachelor's in the Department of Electrical and Electronics Engineering, OST EEE 36 batch. As a second-year PhD student at the University of Florida, he leads pioneering research in hardware security assurance, advanced packaging, vulnerabilities, and physical attacks on microelectronics, with industry experience at Neural Semiconductor Limited and notable achievements such as his top position in the IEEE Signal Processing Cup 2020. Mr. Noor's leadership extends to professional organizations where he fosters the next generation of innovators. On the note, I would like to hand over the floor to our honorable speaker, Mr. Rohan Noor,
to conduct the session. থ্যাংক ইউ আমাকে সেশনটা শুরু করার জন্য সুযোগ আমাকে সেশন ফ্লোর দেওয়ার জন্য। তো তো আজকে আমি চেষ্টা করব যথাসম্ভব হায়ার স্টাডিজ রিলেটেড বা ওভারঅল পিএইচডি অ্যাডমিশন কিভাবে কাজ করে সেটা নিয়ে ধারণা দিতে। আহ, সবকিছু হয়তো কভার করতে পারিনি। রিকমেন্ড করব যে আহ, আপনারা যারা আছেন মেবি রেকর্ড করতে আমি রিকমেন্ড করব, কারণ স্লাইড আমি এত ভালো পারি না বানাতে। ঠিক আছে। যাই হোক, উম, আমি হচ্ছে অস ট্রিপলি 36 ব্যাচের। আমি পাশ করেছি 2020-এর জানুয়ারিতে, এবং পিএইচডি করতে গেলাম হচ্ছে ফল 22, যেটা হচ্ছে 2020-এ অগস্টে। তার আগে আমি হচ্ছে 2.5 বছর নিউরাল সেমিকন্ডাক্টরে ছিলাম, সেটা হচ্ছে অ্যানালগ সার্কিট ডিজাইন অ্যান্ড লেআউট ইঞ্জিনিয়ার, এবং টেপ আউট এক্সপিরিয়েন্স আছে। এরপরে ফাইনালি আরো আগে হচ্ছে বিভিন্ন রিসার্চ করা হয়েছে। আহ, বাইরের কিছু প্রফেসরের সাথেও কাজ করা হয়েছে। তো এটাই হচ্ছে মোটামুটি আমার ওভারঅল পরিচয়। আমরা মূল সেশনে যাই। পিএইচডি অ্যাডমিশন প্রসেসের যদি আমরা টাইমলাইন দিয়ে শুরু করি, ফার্স্টে অফকোর্স আমাদের জিআরই, টোফেল, আইএলটিএস টেস্ট এক্সাম গুলো দিতে হবে, সিভি, এসওপি, নিজস্ব পার্সোনাল সাইট, এলওআর সবকিছু করতে হবে। দেন আমাদের আমাদের ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করতে হবে। এরপরে ফাইনালি অ্যাডমিশন হবে, তারপরে ভিসা প্রসেসিং, দেন ট্রাভেল। আমি যে টাইমলাইন বলি, রাফলি যদি এটা ফল 22 হয়, তাহলে ফল 22 এর ক্লাস শুরু হচ্ছে অ্যারাউন্ড আগস্ট থেকে, লাস্ট উইক সাধারণত। এবং তার জন্য আমার ফল 25 হয়, দ্যাট মিনস বছর যদি আমি প্রিপারেশন শুরু করি, তাহলে নেক্সট ইয়ারের অগাস্টে হচ্ছে আমার ক্লাস শুরু হবে, যদি ফল 25 এর জন্য প্রিপারেশন শুরু করি। এখন যে সময়টা যাচ্ছে, এটা আসলে মোটামুটি পারফেক্ট সময়, পারফেক্ট টাইম সবকিছু গুছানো, টেস্ট টেস্ট এক্সাম গুলার জন্য প্রিপারেশন নেওয়া। এমন হতে পারে যে কয়েকবার দিতে হতে পারে, তো এই জন্য ব্যাকআপ রাখা। আমাদের উচিত যে আগস্টের আগেই, এই বছরের আগস্টের আগেই সবকিছু ঠিকঠাক করা, এবং আগস্ট থেকে ট্রেনিং শুরু করা প্রফেসরদেরকে। এবং তার আগে ইউনিভার্সিটি সিলেকশন সবকিছু এগুলা আগস্টের আগেই মোটামুটি ঠিক করে ফেলা ভালো। আহ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে সবচেয়ে বেশি মেইলিং হয়, নভেম্বর ডিসেম্বর এতটা না। এবং ফাইনালি অ্যাডমিশন গুলো সাধারণত ডিসেম্বরের 15 তারিখের আশেপাশে হয়। মোটামুটি যেগুলো একটু মিড হাই বা তার উপরে যে ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলোর ডেডলাইন গুলো তার 15 তারিখে আশেপাশে হয়। আর জানুয়ারিতেও ডেডলাইন আছে। জানুয়ারিতে ইউনিভার্সিটি, সরি, ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ ইউনিভার্সিটি ডেডলাইন গুলো জানুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চ হয়েও আছে। তো যখন অ্যাডমিশন ডেডলাইন, তার অ্যাটলিস্ট 7-8 মাস আগে প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করা উচিত। এবং সাধারণত বেশিরভাগ ডিসিশন এপ্রিলের 15 দিয়ে দেওয়া হয়। তারপরে ফাইনালি ভিসা প্রসেসিং এন্ড ট্রাভেল, এগুলো নিয়ে আর বলবো না তেমন কিছু। তো মূল উম, আচ্ছা, then এখন কিভাবে পিএইচডি অ্যাডমিশন পাবো, বা ফুল স্কলারশিপে যাব, ফান্ডিং নিয়ে যাব। এবং এটা এটা মাস্টার্স মাস্টার্স সহ আমি বলছি, সবগুলা প্রায় অলমোস্ট সিমিলার মেথোডোলজি, সিমিলার প্রিন্সিপালে কাজ করে। কেন আমি যাব, কিভাবে আমি পাবো, বা কেন আমি যাব, এগুলা বোঝার আগে আসলে আমাদের বুঝতে হবে যে আসলে এই ডেভেলপ কান্ট্রি গুলা কেন এত স্কলারশিপ দেয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে, এবং পিএইচডি আসলে গোলটা কি। ফার্স্ট অফ অল, ডেভেলপ কান্ট্রির যত রকমের কাটিং এজ রিসার্চ আছে,
যত কিছু কাটিং এজ টেকনোলজি আমরা দেখতে পারি সবকিছুই আসলে ডেভেলপ হয়েছে এই পিএইচডি এই রিসার্চের সাইকেলের মধ্যে। যেমন একটা এক্সাম্পল দিই, উম, যখন ইউএস এর সবচেয়ে বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো ইউএস এতে, লাইক এনভিডিয়া, এএমডি, ইন্টেল, হোয়াট এভার ইট ইস। এনভিডিয়া ফার্স্ট এবার প্রোগ্রামেবল জিপিইউ হচ্ছে তারা বাজারে এনেছিল, সম্ভবত টেসলা 100 সামথিং লাইক দ্যাট নাম। তো সেইটা ডেভেলপ করা হয়েছিল এনভিডিয়া নিজস্ব যে রিসার্চ সায়েন্টিস্ট তারা, প্লাস উইথ কোলাবোরেশন কার্নি কার্নেগি মেলন ইউনিভার্সিটির একটা গ্রুপের সাথে। তো তারা যেটা করে যে কোম্পানি ডেভেলপ করে এবং তাদের কিছু রিসার্চের প্রবলেম থাকে বা কিছু ইমপ্রুভমেন্ট করতে, রিসার্চ প্রবলেম সলভ করতে হয়, সেটা তারা ইউনিভার্সিটি গুলাকে দেয়, প্রফেসর গুলাকে দেয় যে hey I want to we need to solve this problem। তো প্রফেসররা হয় প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করে, না হয় প্রফেসররা গ্রান্টের জন্য অ্যাপ্লাই করে যে আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, আর আমি তোমাদের এই প্রবলেম সলভ করে দিব। বিভিন্ন গ্রান্ট, সরকারি এবং বেসরকারি গ্রান্টিং এজেন্সি আছে, ইন্টেল, এনভিডিয়া, এএমডি, এরা হচ্ছে কর্পোরেট সংস্থা যারা ফান্ড, আর সরকারি হচ্ছে এনএসএ, বিভিন্ন ফান্ডিং এজেন্সি আছে লাইক ডারপা, এয়ারফোর্স ল্যাব। যত রকমের প্রবলেম, যত কাটিং এজ রাডার, ফাইটার, হোয়াট এভার ইট ইজ, সবকিছু আসলে তাদের নিজেদের ল্যাবে ডেভেলপ হয়, প্লাস ইউনিভার্সিটি গুলাকে দেওয়া হয়, ইউনিভার্সিটি গুলো সলভ করে। না প্রফেসর একা তো সলভ করতে পারবে না বা একা সলভ করে না, প্রফেসরের একটা টিম লাগবে। তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ন্যাশনাল বা ইন্টারনাল স্টুডেন্ট তাদেরকে হচ্ছে পিএইচডি স্টুডেন্ট হিসেবে অ্যাজ এ রিসার্চার নিয়ে আসে। তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তারা প্রবলেম সলভ করে, ওই নির্দিষ্ট একটা প্রজেক্ট বা প্রবলেম সলভ করে, এবং 4-5 বছর পরে একটা প্রবলেম সলভ করে, এবং তারা আহ, তো এই এই হিসেবে তারা আহ, আহ, এবং ফাইনালি তাদেরকে একটা ডিগ্রি দেওয়া হয়। তো যেহেতু তারা রিসার্চ করতেছে এই জন্য তাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হয়। দ্যাটস ওয়াই ফুল ফান্ডে পিএইচডি অ্যাডমিশন, এভাবে আর কি জিনিসটা আসে। আমাদের পিএইচডি আসলে গোল হচ্ছে, তাহলে এটাই, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, রাইট? যত ডেভেলপ কান্ট্রি আছে তাদের মানে সবার যত কাটিং এজ ওয়েপন থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুর পিছনে এই সাইকেলটা কাজ করে। গভর্নমেন্ট গভর্নমেন্ট এজেন্সি গভর্নমেন্ট এজেন্সি, প্রাইভেট এজেন্সি, অ্যান্ড কনসালটেশন উইথ দ্য ইউনিভার্সিটি, পিএইচডি রিসার্চ। তো এটাই যদি হয়, তাহলে আমার গোল, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের একটা প্রবলেম সলভ করতে হবে আলটিমেটলি। কোন একটা রিসার্চ প্রজেক্ট, খুব একটা ন্যারো প্রবলেম, কাটিং এজ কোনো প্রবলেম আমাদের সলভ করতে হবে 5 বছর ধরে। এটাই যদি হয়, তাহলে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, আসলে কি আমাদের পিএইচডি দরকার কি? এতটুকু পর্যন্ত যে বললাম, তাতে আসলে হয়তোবা বোঝার কথা যে সবাই রিসার্চে ইন্টারেস্ট নাও থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। কারোর পিওরলি জব নিয়ে ইন্টারেস্ট থাকতে পারে, অথবা রিসার্চে বেশি ইন্টারেস্টেড থাকতে পারে। তো যদি কেউ ফুলি রিসার্চে ইন্টারেস্টেড থাকে, নতুন কিছু ডেভেলপ করতে চায়, তাহলে অবশ্যই পিএইচডি হচ্ছে ওয়ে। এছাড়া ক্যারিয়ার চয়েস এর ব্যাপার আছে, সেটা নিয়ে পরে আসবো। কেন, মানে মাস্টার্স আমি কখন নিব, কখন আমি পিএইচডি করব, সেগুলো নিয়ে আমি পরে আসবো। বাট পিএইচডি গোল হচ্ছে এটা, যে আমি কাটিং এজ একটা করে প্রবলেম সলভ করবো, যদি এর ইচ্ছা থাকে তাহলে। পিএইচডি তে আমার অ্যাডমিশন পেতে, আমরা জানি অলরেডি যে আমাদের ভালো টেস্ট স্কোর লাগে, সিজিপিএ লাগে, এসওপিএল আর আরো সিভি, সবকিছু মিলেই পিএইচডি অ্যাডমিশনটা কাজ করে। কিন্তু কিভাবে আমাদের এসওপি বা এলওআর কিভাবে সাজানো উচিত, বা আমাদের প্রজেক্ট কিভাবে সাজানো উচিত, সেটা আগে বোঝার আগে আমাদের আসলে বোঝা উচিত ইউনিভার্সিটি অ্যাডমিশন সিস্টেমটা কিভাবে কাজ করে। তো আমরা কোন একটা সিস্টেম, যদি আমরা যদি কোনো একটা গোল অ্যাচিভ করতে চাই, কোন একটা প্রবলেম সলভ,
তাহলে আগে আমাদের ওই যে সিস্টেমটা আমরা ক্র্যাক করতে চাই সেই সিস্টেমটা কেমনে কাজ করে ভালোভাবে জানা উচিত, তাহলেই আমরা ওটা এক্সপ্লয়েট করতে পারবো। তাহলে একটু আলোচনা করি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন সিস্টেম বা পিএইচডি অ্যাডমিশন সিস্টেম আসলে কিভাবে কাজ করে। ইউএসএ ইউএস এর পিএইচডি অ্যাডমিশন, ইভেন আন্ডার গ্রেড অ্যাডমিশন বা মাস্টার অ্যাডমিশন পুরাটাই আসলে হলিস্টিক। এটা আমাদের মতো নাম, লাইক আমরা আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, সেখানে হচ্ছে সবাই এমসিকিউ আমরা দাগাই, একটা নাম্বার আসে, দেন হচ্ছে মেধা তালিকা হয়। কিন্তু এটা এখানে হয় না, এখানে হচ্ছে পুরো একটা একটা ক্যান্ডিডেটের ফুল পটেনশিয়াল জাজ করা হয় হলিস্টিক্যালি, ওভারঅল। এবং ইউনিভার্সিটি মূলত খুঁজে রিসার্চ পটেনশিয়াল, অ্যাপ্লিকেন্টসের মধ্যে রিসার্চ পটেনশিয়াল খুঁজে, এবং তারপরে খুঁজে যে তারা আমার তারা আমার প্রোগ্রামে ফিট কিনা, এবং লাস্টলি তারা খুঁজে যে তারা আমাদের ভালো অ্যালামনাই হবে কিনা। লাইক আইভি লিগ যে ইউনিভার্সিটি আছে, তারা ধরে ধরে ভালো স্টুডেন্ট নেয়। তারা এটা খুব ফোকাস করে যে তারা অ্যালামনাই গুলো ভবিষ্যতে ভালো কিছু করবে, ওই ধরনের অ্যালামনাই তারা নেয় যাদের গোল হচ্ছে সামথিং বিগ, এবং অ্যালামনাইরাই তা ইউনিভার্সিটির মার্কেটিং করে আর কি, তাই না? তো তাহলে এখন ফার্স্টলি যখন আমরা অ্যাপ্লাই করি, আমরা সিভিটা দিই, সিভিতে আমাদের হোল ফুল সব ক্রেডেনশিয়াল থাকে। তো সিভি কিন্তু একটা জাস্ট ডাটা, সিভির মধ্যে আছে কয়েকটা ডাটা, একটা ডাটা, এটা আসলে কোনো অর্থ বহন করে না, এটা জাস্ট ক্রেডেনশিয়াল। অ্যাডমিশন কমিটি যেটা দেখবে, বা প্রফেসররা যখন সিভিটা ফার্স্টটা দেখবে, ওকে ওকে এই অ্যাপ্লিকেন্টের সিজিপিএ এত, এই প্রজেক্ট, এই সেই, এই এই কয়টা পাবলিকেশন, ভেরি গুড। দেন তারা দেখবে এসওপিটা। তো এসওপি তে কি থাকে? এসওপি তে হচ্ছে আমরা পিএইচডি তে আসলে কেন করতে চাই, আমাদের পিএইচডি করার উদ্দেশ্য কি, আমাদের হাই স্টাডিজের উদ্দেশ্য কি, আমাদের আহ, সেইটার পুরা আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি, সেইটার পুরা একটা মোটিভ স্টোরি লাইন বলা আর কি, কাইন্ড অফ লাইক দ্যাট। সিভিতে যা থাকবে সেইটার অর্থ দিবে হচ্ছে এসওপি, সেইটার সেইটার হচ্ছে অর্থ দিবে, এসওপি যে অর্থ দিবে, এলওআর আসবে সেটাকে ভ্যালিডেট করতে। এলওআর এর কাজ কি হবে? আমি অনেক কিছু সিভিতে আসে, এসওপি তে আমি সবকিছু না বললেও আমি হয়তো পার্টিকুলার রিসার্চ করতে হচ্ছে, সেই রিসার্চটা কেন করতে হচ্ছে সেটা নিয়ে আমি আমি হচ্ছে একটা স্টোরি লাইন বলবো। এবং এবং সিভির কিছু প্রজেক্ট আমি এসওপি তে বলছি। আহ, এখন এর মিলে হচ্ছে আমার পুরা মোটিভেশনটাকে বোঝাচ্ছে অ্যাডমিশন কমিটির কাছে। বাট আমার থার্ড থার্ড পার্সন কারোর হচ্ছে ভ্যালিডেশন দরকার, যে আমরা যে বললাম যে ওকে আমরা আমি এগুলা করছি, তো তার ভ্যালিডেশন কি? আমি তো কারো সুপারভাইজারের সাথে করছি, সেই সুপারভাইজার হচ্ছে এলোয়ারে আমাকে নিয়ে বলবে ইয়েস, কাজটা আমার সাথে করছে, সে এরকম এরকম, আমার দেখা সে এরকম এরকম, তাকে আমি এভাবে রেট করি। তাহলে সিভি হচ্ছে ডাটা, সিভি কে অর্থ দিবে বা একটা স্টোরি দিবে, আমার রিসার্চটা, আমি পার্টিকুলার রিসার্চ পিএইচডি কেন করতেছি সেটা অর্থ দিবে হচ্ছে এসওপি। এসওপি এবং সিভির পার্টিকুলার প্রজেক্ট বা পার্টিকুলার পয়েন্টকে ভ্যালিডেট করবে লেটার অফ রিকমেন্ডেশন বা রিকমেন্ডার। তো যখন হচ্ছে ইউনিভার্স অ্যাডমিশন কমিটি ইভ্যালুয়েট করে, তখন তারা কাইন্ড অফ স্কোরিং করে না, কিন্তু তারা হচ্ছে ফিট দেখে, যে বেস্ট ফিট কে। আমার যে রিসার্চ, আমার ডিপার্টমেন্ট রিসার্চ, আমাদের তাদের ডিপার্টমেন্টে যে রিসার্চ হয় বেস্ট ফিট কে, সেইভাবে তারা রেটিং করবে অ্যাপ্লিকেন্টসদেরকে। তারা এই যে সেম ভাবে এসওপি পড়বে, সিভি পড়বে, এসওপি পড়বে, দেন ওর সাথে এলআর মিলিয়ে তারা হচ্ছে একটা র্যাঙ্কিং করবে হয়তো। র্যাঙ্কিং করার পরে ফাইনালি তারা কিছু অ্যাপ্লিকেন্টস কে তারা ডিপার্টমেন্টাল ফান্ড দিবে, টিএসি মেবি। আবার কিছু প্রফেসর হচ্ছে
অ্যাপ্লিকেশন দেখে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমার এই অ্যাপ্লিকেন্টসটা পছন্দ হয়েছে, আমার রিসার্চের সাথে আসে বা ও আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমি তাকে নিব, আমার সাথে ফিট ফিট হয় আর কি। তো তাকে হয়তো বা সে আর এসে দিবে, সোজা কথায় অ্যাডমিশন দেওয়া হবে, বাকিদেরকে অ্যাডমিশন তারা পাচ্ছে না। এই ফুল প্রসেসে লাস্টে আসতেছে হচ্ছে আমাদের সিজিপিএ এবং টেস্ট স্কোর। এখন সিজিপিএ নিয়ে অনেক ধরনের কথা আছে যে সিজিপিএ অনেকে শুনে থাকবে অনেকে যে সিজিপি ইম্পর্টেন্ট না, আবার important। আমার নিজের সিজিপিএ আসলে অনেক কম, মানে আমি হচ্ছে আমার কত 3.38 সামথিং লাইক দ্যাট, আমার ব্যাচেলর সিজিপিএ। আমি নিজে সবসময় বলি সিজিপিএ খুবই ইম্পর্টেন্ট, এবং সিজিপিএ রোলটা আমি বলি যে সিজিপিএ কেন ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে সিজিপিএ ছাড়া কি কম থাকলে কি যাওয়া সম্ভব? পিএইচডি অ্যাপ্লিকেশন অ্যাডমিশন পাওয়া সম্ভব অবশ্যই, বাট তার কঠিন। সিজিপিএ রোলটা কি? কোনো একটা স্টুডেন্টের যদি সিজিপিএ থাকে, ফর এক্সাম্পল 3.89, অথবা ক্লাসের টপ 5%, অথবা ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড, এটার মানে যেটা যে তার প্রতিটা সাবজেক্টে অথবা A+, এ বা A- সামথিং লাইক দ্যাট, প্রতিটা সাবজেক্টে তার ওভার বেসিক আছে, সে ওভারঅল জানে সবগুলা সাবজেক্ট। সে যেহেতু ওভারঅল সবকিছু জানে, এটা প্রমাণ করে যে সে প্রেশার হ্যান্ডলিং ভালো করতে পারে, একাডেমিক সিস্টেমিক যে প্রসেস সেটাতে সে অভ্যস্ত, এবং ওভারঅল সবকিছু আইডিয়া থাকার কারণে একটা রিসার্চ প্রবলেম, কাটিং এজ রিসার্চ প্রবলেম, যেটা কিন্তু আন্ডার গ্রাজুয়েটের সেই বেসিকের উপর বেস করেই হবে, মানে তার তার চেয়েও অ্যাডভান্স, রাইট? তো ওগুলা বেসিক যেহেতু তার ঠিক আছে, তাহলে তার অ্যাডমিশন কমিটি ধরে নেয় যে হ্যাঁ, সে নিউ একটা রিসার্চ প্রবলেম সে ক্যাচ করতে হবে। এই জন্য সিজিপিএ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং টেস্ট করার তাদের ভূমিকা কি? টেস্ট করার ভূমিকা আসলে পিএইচডি তে সবচেয়ে কম, সত্যি কথা বলতে। এটা যে কোনো উম, মানে টপ থেকে শুরু করে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে এখন আরো বেশি প্রযোজ্য। এখানে আমরা জিআরই এবং টোফেলের ব্যাপারে জানি। তো জিআরই, টোফেলের ক্ষেত্রে যদি বলি, টোফেল জাস্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট, আর কিচ্ছু না। প্রতিটা ইউনিভার্সিটি যেহেতু ইংলিশ কান্ট্রিতে আমরা যাচ্ছি, আমাদের একটা মিনিমাম স্কোর দরকার, আমরা যদি ওইটা ফুলফিল করি উই আর গুড টু। আর স্পিকিংশিপ এর জন্য যেহেতু আমাদের কথা বলতে হয়, তাই স্পিকিং এর আমাদের কিছু একটা নির্দিষ্ট একটু হাই স্কোর লাগে, রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, এটা করলেই উই আর গুড টু। জিআর এর ভূমিকা কিছুটা আছে। জিআর এর মেইন কাজ হচ্ছে যে একাডেমিক প্রেশার হ্যান্ডলিং। জিআরে যদি কেউ ভালো স্কোর থাকে তাহলে এটা প্রুভ করে যে সে একাডেমিক প্রেশার হ্যান্ডলিং এ, কিন্তু ইটস নাথিং টু ডু উইথ রিসার্চ পটেনশিয়াল, মেবি সাম সর্ট অফ লিটল বিট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। কিন্তু পিএইচডি ক্ষেত্রে দেখা হবে যে তার রিসার্চ পটেনশিয়াল আছে কিনা, সে ভালো রিসার্চের সাথে জিআরই সাধারণত খুব একটা সম্পর্ক নেই। তো জিআরই স্কোর, জিআরই কে আসলে খুব, হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যদি আমার সিজিপিএ কিছুটা কম থাকে, আমি হয়তোবা ভালো স্কোর করে একটা আমি ইমপ্রেশন দিতে পারি যে দেখো যে আমার স্কোরটা ভালো, তো আমি একাডেমিক প্রেশার আসলে ভালো হ্যান্ডলিং করতে পারি, এবং আমার ম্যাথমেটিক্স গুলো ভালো বেসিক আছে। তো এই জিনিসটা একটা ইমপ্রেশন দিতে পারে। অথবা যদি খুব অজানা কোনো ইউনিভার্সিটি থেকে কেউ অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে জিআরই একটা, অনেক সময় অ্যাডমিশন কমিটির অতটা ভালো কনফিডেন্স কাজ করে না। তারা চিন্তা করে যে আমরা তো ইউনিভার্সিটি, এটা এই অ্যাপ্লিকেন্টের এই সিজিপি এর ভ্যালু কতটুকু। তো তার যদি জিআর স্কোর একটা মোটামুটি ডিসেন্ট থাকে, তখন সে তারা ধরে নেয় যে অ্যাটলিস্ট তার বেসিক ভালো, ম্যাথমেটিক্স এর বেসিক ভালো আছে আর কি। কিন্তু কারোর যে প্রোফাইল ভালো থাকে, লাইক রিলেভেন্ট পাবলিকেশন, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে আগের থেকেই, পোর্টফোলিও আছে, হোয়াট এভার ইট ইজ, তারা সাধারণত এখন আর জিআরই। তো এভাবে যদি
এভাবে যদি ইভলিউট করা হয়, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যাডমিশন কমিটি ওয়েল রাউন্ডেড অ্যাপ্লিকেন্টসদের খুঁজে। ওয়েল রাউন্ডেড বলতে যাদের সিজিপিও ভালো, সাথে কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, এলওআর এসওপি সবই ভালো, যারা অ্যাপ্লিকেন্টস তাদের, তারা হচ্ছে টপ 5 বা টপ 10-এ যাবে আর কি, কাইন্ড অফ। ইভেন আমার পিএইচডি অ্যাডমিশনের জন্য পাবলিকেশনও জরুরি। আমার যদি শুধু সিজিপিএ ভালো এবং আর যদি কোনো আমার রিসার্চ, আমি শুধু এসওপি এবং এলওআর দিয়ে আমি আসলে ভালো একটা অ্যাডমিশন পেতে পারি। কারণ অ্যাডমিশন কমিটি তখন দেখবে যে হ্যাঁ, সে class করছে, তার বেসিক ভালো, এবং তার এসওপি তে তার মোটিভেশন সে সঠিকভাবে বলছে, তার এসওপি পড়ে মনে হচ্ছে তার প্রপার মোটিভেশন আছে একটা সামথিং, একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য। তো তখন তারা সাধারণত আহ, অবশ্যই কনসিডার করবে। তো এই জিনিসটা পুরাটাই হলিস্টিক। তো এতক্ষণ আমি যেহেতু প্রসেসটা বললাম, তাহলে আমরা যদি এখন পিএইচডি করতে চাই, তাহলে আমাদের আসলে কিছু কোয়েশ্চেন আমাদের নিজেদের করতে হবে। আমার রিসার্চ এক্সপিরিয়েন্স কি, আহ, interest কি? আমাদের নিজেদেরই ফাইন্ড আউট করতে হবে যে আমাদের রিসার্চ ইন্টারেস্ট কি। আম, হতে পারে সেটা মেশিন লার্নিং, বাট মেশিন লার্নিং খুব ব্রড একটা টপিক। মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর মধ্যেও আরো আরো ন্যারো ডাউন করতে হবে। হতে পারে এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আবার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলও স্টিল যথেষ্ট, ওটার থেকে আরো ন্যারো ডাউন করতে হবে করে যতটুকু সম্ভব একদম পার্টিকুলার প্রবলেমে সাব ফিল্ডে আসতে পারলে, খুবই স্মল সাব ফিল্ডে আসতে পারলে খুবই ভালো। যেমন আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে হার্ডওয়্যার সিকিউরিটি এবং আমি চিপ ডিজাইন। তারপরে আসতেছে যে আমি কেন, why are you interested to join, lastly why are you interested in higher studies? সো ফার্স্ট কোয়েশ্চেনে অবশ্য কিছু আমি অবশ্য অলরেডি বলে ফেলছি, তারপরেও বলতেছি, এটা অ্যান্সার না। আই লাভ রিসার্চ, রিসার্চ ইজ মাই ফেভারিট। অবশ্যই এটার একটা খুবই পার্টিকুলার একটা অ্যান্সার থাকতে হবে। একটু আগে আমি বললাম, তারপর এখানে আরেকটু এক্সাম্পল দিচ্ছি। যেমন কম্পিউটার সায়েন্স, আমরা বিভিন্ন সাবফিল্ড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড মেশিন লার্নিং, বিভিন্ন অপটিমাইজেশন, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। তার মধ্যে একটা বিখ্যাত প্রবলেম হচ্ছে পলিনোমিয়াল টাইমে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলভ করা, অ্যালগোরিদম সলভ করা পলিনোমিয়াল টাইমে। তো এই প্রবলেম এখনো সলভ হয় নাই। কেউ যদি, এইটা একটা পিএইচডি ভালো রিসার্চ টপিক হতে পারে, আর টার্গেট থাকতে হতে পারে আর কি, ন্যারো একটা প্রবলেম, এবং করতে পারলে সে হয়তো বিশাল অনেক অনেক প্রাইজ পাবে তারপরে হচ্ছে আমি যখন কোন একটা ল্যাবে চুজ করব, তাকে আমার মেক শিওর করতে হবে যে আমার স্কিল সেট এবং নলেজ ওই ল্যাব বা ওই রিসার্চের সাথে অ্যালাইনড, এবং আমার পাবলিকেশন বা যা আমার ক্যারেন্সিয়াল আছে সেটা যে প্রপার ফিট বোঝাতে হবে। এবং হচ্ছে পিএইচডি করার জন্য অসীম অনেক মোটিভেশন থাকতে হবে, এবং এটা 5 বছরের একটা লং জার্নি। ধৈর্য চলে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। এই জন্য রিয়েলি যদি কেউ রিসার্চ ইন্টারেস্টেড থাকে, তাহলে তার আসলে আসা উচিত। এবং সে যদি মনে করে যে 5 বছর ধরে একটা প্রবলেম, একটা না মাল্টিপল প্রবলেমে সে স্টিক থাকতে পারবে, তাহলে আসলে আসা উচিত। আচ্ছা, এখন আমি যে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে ইভলিউশন হয় এটা বললাম,
আহ, তাহলে এখানে মেইলিং এর আসলে রোলটা কি? কমিটি বা গ্রুপ অফ প্রফেসর তো এভাবে হলিস্টিক্যালি আমাদের প্রোফাইল ইভ্যালুয়েট করে, রাইট? সেম ব্যাপার। যদি আমি কোনো প্রফেসরকে উম, আগের থেকে কন্টাক্ট করে তাকে যদি আমি কনভিন্স করতে পারি যে দেখো যে তোমার ল্যাবের আমি কাজগুলো দেখছি, এগুলো আমার কাছে ভালো লাগছে, আমি আমার সাথে ম্যাচ করে আমি আমি ইন্টারেস্টেড, আমার নিজের রিসার্চও এটা, আহ, তুমি কি আমাকে নিবা কিনা? তো আমি যদি কনভিন্স করতে পারি এবং সে যদি ভার্বাল এগ্রিমেন্ট দেয়, আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখে আমার ভালো মনে হচ্ছে, আমি অ্যাডমিশন কমিটির কাছে তোমাকে রিকমেন্ড করবো, তাহলে ওই অ্যাডমিশন কমিটিতে সবাই মিলে যে জাজমেন্টটা করতো ওই কাজটা আমার অলরেডি অনেকখানি সলভ হয়ে গেছে। আমি অলরেডি এখানে একজন প্রফেসরকে আমি অলরেডি কনভিন্স করে ফেলছি। সে অ্যাডমিশন কমিটি বলবে যে আমি তাকে নিব, সে তার সাথে আমার কথা হয়েছে, তাকে আমি ইন্টারভিউ নিছি, সো লেটস রিকমেন্ড হিম অর হার। তো মেইলিং হচ্ছে এই কারণে, পুরো প্রসেসে মেইলিংটা হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট। যদি এটা, তবে কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন, আসলে সব ইউনিভার্সিটি সেন্ট্রাল অ্যাডমিশন, কিছু যে যারা সেন্ট্রাল অ্যাডমিশন তাদের হচ্ছে সব প্রফেসর মিলে ডিসিশন নেয়। কিছু ইউনিভার্সিটি আছে মিক্সড, সেটা হচ্ছে সব প্রফেসর মিলে ডিসিশন দিয়ে কয়েকজনকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা ফেলোশিপ দেওয়া হয়, মানে ডিপার্টমেন্টাল ফান্ড দেওয়া হয়, এবং রেস্ট অফ দ্য প্রফেসর তার নিজেদেরও তো প্রজেক্ট ফান্ড থাকে, তার নিজেরা হচ্ছে বলে যে আমার নিজের ফান্ড আছে, আমি আমার নিজের ফান্ড দিয়ে আমি অমুক স্টুডেন্টকে ভালো লাগছে আমি তাকে নিব। মানে এখানে প্রফেসররা ফ্লেক্সিবিলিটি আছে। সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাডমিশনের ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটি সিঙ্গেল প্রফেসরের থাকে না, সবাই মিলে ডিসিশন নেয়। এবং কিছু ইউনিভার্সিটি আছে পুরোপুরি আমাদের প্রফেসরের সাথে আমাদের যোগাযোগ করতেই হবে, লাইক আমার ইউনিভার্সিটি, যেখানে হচ্ছে প্রফেসর ক্যান কনভিন্স করতে পারলেই অ্যাডমিশন হবে, আদারওয়াইজ অ্যাডমিশন হবে না। তো আমি যদি এখন আমার কোনো প্রফেসরকে যদি মেইল করে কনভিন্স করতে চাই, তাহলে আসলে কিরকম হওয়া উচিত? থিঙ্ক অ্যাবাউট, আপনারা প্রফেসরদের চিন্তা করেন, প্রফেসররা দিনে হয়তো বা 150-60টা মেইল পায় অ্যাটলিস্ট, প্রতিদিন পায়, এবং অসংখ্য স্টুডেন্ট তাদেরকে মেইল। এখন আপনি যদি প্রফেসর জায়গায় হতেন, তাহলে আপনি একটা স্টুডেন্টকে কিভাবে জাজ করতেন? আপনি অবশ্যই দেখবেন যে সে আসলেই ইন্টারেস্টেড কিনা। অনেকেই আছে যারা হচ্ছে শুধু শুধু মেইল দিবে, আম, যে প্রফেসর দেখবে যে আপনি আসলে তার কাজ বুঝেন কিনা, আসলে ইন্টারেস্টেড কিনা, আপনার আসলে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আপনি নিজে ভালোভাবে তার কাজ পড়ে আসছেন কিনা। আসার পরে আপনি আম, যদি সে মনে করে কনভিন্স হয়, তারই না হলে কথা বলবে, তাই না? তো আপনার মেইল অবশ্যই এই শত 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 মেইলের মধ্যে স্ট্যান্ড আউট করতে, আই মিন এরকম হতে হবে যাতে হচ্ছে উম, সে রিপ্লাই দিতে বাধ্য হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই মোস্ট ক্রুশিয়াল পার্ট অফ কিক স্টার্টিং দ্য অ্যাডমিশন জার্নি, ডোন্ট গিভ এ জেনেরিক মেইল। দ্যাট মিনস অনেকে মেইল করে, আমার তোমার কাজ ভালো লাগছে, আমি তোমার সাথে রিসার্চ, আমার ফান্ড দরকার, এরকম বললে আসলে তো নেওয়ার কোনো কারণ নেই। ইট ডাজন্ট মিন এনিথিং। সে কিভাবে বুঝবে যে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি আসলেই সত্যি সত্যি ইন্টারেস্টেড। ভালো ইমেলের বৈশিষ্ট্য হচ্ছে আহ, যে প্রুফ করা যে আপনি ইন্টারেস্টেড, আপনার ল্যাবের জন্য যে ফিট, সেটা 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 প্রুফ করা, আপনার স্কিল সেট গুলা প্রফেসরের সেটের সাথে কমপ্লিমেন্ট করে, বা আপনি তার রিসার্চে আপনার স্কিল সেট দিয়ে কন্ট্রিবিউট করতে পারেন, সেটা বুঝানো। এবং ফাইনালি মেইল হবে হচ্ছে কনসাইজ এবং এফেক্টিভ। আমি এক্সাম্পল দিচ্ছি কিরকম হওয়া উচিত।
তো এটা আমি জানি না এটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। এটা এটা এক্সাক্ট আমি এই স্টাইলে মেয়ে দিতাম, তবে আমার এক্সাক্ট স্টাইলটা আর একটু ডিফারেন্ট, আমি এখানে একটু চেঞ্জ করছি। আমি এখানে আইডিয়া গুলা আমি বলবো যে template use না করতে বা কারো টেমপ্লেট ইউজ না করতে, আইডিয়া গুলো ফলো করতে, রাইট, সবারই আসলে ইউনিক ওয়েতে মেইল দেওয়া উচিত। তো এইখানে ফার্স্টলি আমি একটা শর্ট ইন্ট্রোডাকশন দিতে পারি নিজের, লাইক আমার নাম, আমি কোন ইউনিভার্সিটির, এবং আমি আপনার আন্ডারে অমুক, লাইক ফল 25-এ আপনার আন্ডারে আমি পিএইচডি করতে চাই, এই জন্য আপনাকে মেইলটা লিখছি। সেকেন্ডলি, আমাকে আসলে প্রুভ করতে হবে যে আহ, আমি আসলে তার কাজের প্রতি ইন্টারেস্টেড, এবং হচ্ছে আমি আসলে কি চাই। আমি প্রফেসরের অনেকগুলো প্রজেক্ট থাকে, সব প্রজেক্ট আপনার সাথে আসার কথা না, আপনি হয়তো পার্টিকুলার একটা বা দুই, আপনি প্রফেসরকে বলবেন যে দেখো যে তোমার এই প্রজেক্টটা আমি দেখছি, এই প্রজেক্ট রিলেটেড যে পেপারগুলো, রিসার্চ পেপারগুলো বের হয়েছে সেগুলো আমি দেখছি। আমি এখন মনে হচ্ছে যে আমার 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 ডিজাইনটার সাথে মিলে, তো আমি হচ্ছে কাজ করতে চাই। তো সেকেন্ড প্যারা বুঝাতে পারি, আমরা একটা প্রজেক্ট তার বলতে পারি যে দেখো তোমার এই প্রজেক্ট, পার্টিকুলার প্রজেক্ট রিলেটেড এই পেপারটা আমি পড়ছি, কম্বাইনিং ক্লক অ্যান্ড ভোল্টেজ নয়েজ কাউন্টারমেজার এগেইনস্ট পাওয়ার সাইড চ্যানেল অ্যানালাইসিস। এইখানে আমি পেপার নিয়ে কিছু বলছি, ভিতরে একটু ডিপলি আমি বলছি যে তোমার পেপারে তুমি এইসব এইসব কাজগুলো করছো। আমি মনে করি যে আমি এই কাজটা আমার সাথে আসে, আমি নিজে ইন্টারেস্টেড। আচ্ছা, সেটা যদি সেটা তো হলো, এরপর স্টেজ একটু অ্যাডভান্স, এটা অপশনাল এবং এটা একটু বিপজ্জনক, এটা সাবধানে করা উচিত। যদি কনফিডেন্স থাকে তাহলে এই স্টেপটা ফলো করা উচিত, সরি, আদারওয়াইজ বাদ দিলেও সমস্যা নেই। সেটা হচ্ছে যে আপনি যে ইন্টারেস্টেড সেটা আরো আরো অন্য লেভেলের মানে এক্সপ্রেস করা, লাইক কিছু রিসার্চ কোয়েশ্চেন করা, তার কাজ নিয়ে কিছু রিসার্চ কোয়েশ্চেন করা, ডিপলি নিজে কোয়েশ্চেন করা, যে আপনি তো এই কাজটা এই পেপারে করলেন বা এই প্রজেক্টে করলেন, আম, এটা আসলে কিভাবে কাজ করে, বা এটা কি এভাবে করলে হতো না, ইভেন আইডিয়াও দেওয়া যায়, বাট এটা এই এই স্টেপটা একটু সাবধানে করতে হবে আর কি। তো এত কিছু করার পরে আসলে প্রফেসর বুঝে গেল যে আপনি আসলে ভালোভাবে গ্রাউন্ড ওয়ার্ক করে আসছেন, আপনি তার ল্যাব, তার প্রজেক্ট নিয়ে আপনি ডিরেক্টলি আপনি কি চান সেটা আপনি অলরেডি আপনি জানেন, তার আপনি জানেন, আপনি নিজে ক্লিয়ার, এবং সবই তো হলো, এখন আসবে যে আপনার যে স্কিল সেট গুলো আছে সেটা কি আসলে কমপ্লিমেন্ট করে কিনা। এরপর আপনি আপনার স্কিলস, রেলেভেন্স স্কিল সেট গুলো, এখানে সবকিছু তুলে দেওয়ার কোনো দরকার নেই, খুবই রেলেভেন্ট, কারণ বাকি সব স্কিল সেটের জন্য আমার সিভি আছে, আমার পার্সোনাল সাইট আছে, গুগল স্কলার আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে। আমি জাস্ট কয়েকটা জাস্ট রিলেভেন্ট দিব, যে দেখো তো তোমার রিসার্চের সাথে আমিও এরকম রিসার্চ করছি, লাইক এটা, এই মেইলটা ছিল একটা হার্ডওয়্যার সিকিউরিটি একটা প্রফেসরকে মেইলটা আমি করছিলাম ফর 22-তে। তো তাকে আমি এটাই বলছি যে, তোমার এই পেপারে মনে হয় তুমি এরকম এরকম ইমপ্রুভমেন্ট করতে পারো, বা এই কাজটা ইমপ্রুভমেন্ট করতে পারো। এবং আমার নিজেরও হার্ডওয়্যার সিকিউরিটি কিছু এক্সপিরিয়েন্স আছে, লাইক আমি বাইরের এক প্রফেসরের সাথে আহ, এরকম একটা হার্ডওয়্যার সিকিউরিটি প্রজেক্টে কাজ করছিলাম, এবং এর সাথে আমার আরো কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা তোমার সাথে কাজে লাগবে, লাইক আমার কিছু সার্কিট ডিজাইন, চিপ ডিজাইন এক্সপিরিয়েন্স আছে, আমার কিছু টেপ আউট করা হয়েছে, এবং সাথে ফাইনালি আমার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স, পাবলিকেশন করার এক্সপিরিয়েন্সও আছে। তো আমি শর্টলি জাস্ট খুব সিলেক্টেড কিছু আমি স্কিলস জাস্ট প্রুভ করার জন্য যে তোমার রিলেভেন্ট, আমি কন্ট্রিবিউট করতে পারবো তোমার প্রজেক্টে। এবং ফাইনালি বেস্ট হচ্ছে যে একটা সিগনেচার দাও। এই সিগনেচারের মধ্যে সব পার্সোনাল সাইট গুলা লিঙ্ক দিয়ে দেওয়া ভালো। প্রফেসর ডিটেলস দেখার জন্য সে সিভি দেখবে, এবং আপনার সব যত প্রজেক্ট আছে, বাকি যত প্রজেক্ট আছে সব ডিটেলস দেখার জন্য আপনার পার্সোনাল একটা সাইট বানাবেন, গুগল সাইট বা অন্য ভাবেও বানানো যেতে পারে।
কোন একটা সেখানে গিয়ে প্রসেসর ডিটেলসে দেখবে। মেইলে সবকিছু বলা দরকার নেই, মেইল হবে টু দি পয়েন্ট। ফাইনালি হচ্ছে আপনি বলবেন যে আমি আপনি যদি আপনাকে রিসার্চ, আপনাকে একজন স্টুডেন্ট হিসেবে কনসিডার করা হয় তার রিসার্চ গ্রুপে, তাহলে খুব ভালো হয়। আমি ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাভেলেবল এবং আমি সিভি অ্যাটাচ করে দিচ্ছি। তো তো এই মেইল দেওয়া কিন্তু আসলে বেশ আহ, কঠিনই। মানে এভাবে যদি মেইল দিতে হয় তাহলে কিন্তু আমাদের পেপার কয়েকটা পড়তে হবে, রিসার্চ ওই প্রফেসরের প্রজেক্ট দেখতে হবে ভালোভাবে, ল্যাব ঘাটাতে হবে, প্রজেক্ট দেখতে হবে, পেপার গুলা ভালোভাবে কয়েকটা পড়তে হবে। এবং রিসার্চ পেপার পড়া বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং এটা এখন ট্রেড অফ আমাদের, আমরা শুনে থাকি যে বেশি একটা রিপ্লাই নাকি পাওয়া যায় না। লাইক 100টা মেইল দিলে নাকি উম, 5টা 6টা 10টা হয়তো রিপ্লাই পাওয়া যায়, এরকম আর কি। তার মধ্যে পজিটিভ হয়তো 5 6টা, এরকমও শোনা যায় আর কি। বা আরো খারাপও শোনা যায়, আরো ভালোও শোনা যায়। উম, তো এত এত পেপার পড়া তো আসলে খুব কষ্টের ব্যাপার, তাই এটা আসলে একটা ট্রেড অফের ব্যাপার। একদম সিলেক্টেড কিছু প্রফেসর কি হয়তো মেইল দেওয়া উচিত, যাদের সাথে আমার রিয়েলি আসে, রিয়েলি কনফিডেন্স দিলে কাজ হবে। আম, তো আলটিমেটলি পুরাটা একটা স্ট্র্যাটেজিক গেম। এই জন্য এটা মেইলটা হবে হচ্ছে, ইওর মেইল শুড বি এ ওয়েল ক্রাফটেড ট্যাকটিক্যাল মিশন। এই অ্যানালজিটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো আমার ক্ষেত্রে আমি অনলি 18টা মেইল দিছিলাম, দিয়ে আমি 7টা ইন্টারভিউ কল পেয়েছিলাম। আম, আমার তো সময় ছিল না, কিন্তু আমি 18টা মেইল সলিড ছিল। এই জন্য মানে খুবই ভালো রেসপন্স রেট ছিল। তো দ্যাটস ওয়াই এই অ্যানালজি মাথায় রাখতে হবে যে ওয়েল ক্রাফটেড ট্যাকটিক্যাল মিসাইল, যাতে ডিরেক্ট হিট করে। দেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আসলে স্টেটমেন্ট অফ পারপাস। আই থিঙ্ক আমার ফার্স্ট ক্যাডেন্সিয়াল তো অবশ্যই আমার সিভি এবং তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট অফ পারপাসের গোল হচ্ছে আমি কেন গ্র্যাজুয়েট স্টাডি পার্সু করতে চাই, আসলে আমার গোলটা কি। মানে আমার যদি মোটিভেশন ক্লিয়ারই না থাকে, তাহলে তো আসলে রিসার্চ করে লাভ নেই। রিসার্চ করা, আবার আমি রিসার্চ করতে চাই সেটাই কি একদম মোটিভেশন? মেবি না। আরেকটু আরেকটু ন্যারো ডাউন কোনো মোটিভেশন থাকা উচিত, প্রপার মোটিভেশন থাকা উচিত, যাতে গ্রাজুয়েট স্কুল অথবা প্রফেসর বুঝতে পারে যে আপনার আসলে প্রপার, আপনি রিয়েলি মোটিভেটেড, একটা প্রবলেম সলভ করার জন্য রিয়েলি মোটিভেটেড, এবং আপনি 5 বছর আসলে আপনি এটার পিছনে লেগে থাকবেন। এবং ফাইনালি 5 বছর পরে আপনি শুধু পাসই করবেন না, আপনি একটা ভালো অ্যালামনাইও হবেন। আপনার লং টার্ম, শর্ট এবং লং টার্ম গোল গুলোও ইম্পর্টেন্ট এখানে। এই পুরা পুরা এই আপনার উদ্দেশ্যটাই আসলে একটা এসওপিটা হচ্ছে ব্যাখ্যা করবে। তো এইখানে এইখানে এই কিছু কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে থাকবে। Why do you want to pursue a PhD? Why do you want to research this topic or particular topic? What's your short term and long term goal? Why do you choose our university? Why will you, we choose you? That means আপনি কেন তাদেরকে চুজ করলেন, এবং অন আদার হ্যান্ড এটাও বলতে হবে, বোঝাতে হবে যে তারা কেন আপনাকে চুজ করলেন। এটা দুভাবে আর কি এই কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার থাকা উচিত। তো একটা স্ট্রং এসওপি আসলে কিরকম হওয়া উচিত? ফার্স্ট ফার্স্টলি ফার্স্ট আমরা যখন এসওপি লিখবো, আমরা কারোর এসওপি পড়বো না। এখানে অনেকে হয়তো অলরেডি প্রসেসের মধ্যে আছে, অ্যাডমিশনের জন্য, পিএইচডি জন্য চেষ্টা করছে, তারা হয়তো এসওপি লিখেও ফেলছে অথবা পড়ে ফেলছে। যারা এখনো এগুলো নিয়ে আইডিয়া নেই বা কোনোদিন কোনো এসওপি কিভাবে লিখতে হবে বা কোনো স্যাম্পল এসে পড়েনি, তাদের ব্যাপারে আমার বলার থাকবে যে আপনারা কেউ কারোর এসওপি পড়বেন না।
কেন আমি বলতেছি, এসওপি যেহেতু আপনার মোটিভেশন বোঝানোর জন্য, তাই এটা মেক শিওর করতে হবে যে এটা আসলে ইউনিক, এটা স্ট্যান্ড আউট করে সবার সব অ্যাপ্লিকেশন। তো ইউনিক হতে হলে আমি যদি কারোটা পড়ে ফেলি, তাহলে একটা বায়াসনেস কাজ করবে, তাহলে হয়তো বা সেটা ইউনিক থাকবে না। আমার ওইটার মধ্যে একটা টেমপ্লেট ফলো করব, বা আমি হয়তো বা একটা সিমিলার একটা কিছু স্টোরি ফলো করব, সামথিং লাইক এটা ইউনিক থাকবে না। তো এই জন্য কার পড়া যাবে না। একদম নিজে যা মনে চাই তাই লিখতে হবে। এই যে এই কোয়েশ্চেন গুলো আমি বললাম, এই কোয়েশ্চেন গুলো মাথায় রেখে আমাকে বলতে হবে আর কি। লিখতে হবে, একটা ফ্রি হ্যান্ডে আপনারা লিখবেন। এবং এসওপিতে একটা খুব কমন ট্রেন্ড হচ্ছে, সবাই বলে চাইল্ডহুড ড্রিম এবং স্টোরি অফ ব্রেকিং টয়েস। লাইক আমি চাইল্ডহুডে আমার আমার খেলনা অনেক পছন্দ ছিল, সেটা আমি ভাঙতাম, সেটা ভেঙে মোটর বের করতাম, সেটা থেকে আমার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর প্রতি আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতি আমার আগ্রহ জাগে। তারপরে আমি রিসার্চ করতে চাই সার্কিট নিয়ে। এটা আসলে এটা আসলে এত ক্লিশ এবং এত কমন একটা জিনিস, সবাই লিখে। এবং এইগুলো পড়তে পড়তে অ্যাডমিশন কমিটি খুবই বিরক্ত, প্রফেসররা এগুলা উম পড়লে পড়তে পড়তে খুবই বিরক্ত। এবং এটা কোনো সিরিয়াস কোনো মোটিভেশন না, কারণ পিএইচডি শুড বি শুড হ্যাভ সাম মোর প্র্যাকটিক্যাল গ্রাউন্ড, সাম মানে আরো আরো স্মলার, সরি, ন্যারো ডাউন কোনো একটা উদ্দেশ্য থাকা উচিত। তো এটাই এখানে বললাম যে রাইট দ্য ফার্স্ট ড্রাফট এন্টারলি ইয়োরসেলফ, স্টার্ট উইথ এ হুক পয়েন্ট। তো আমি তো ফ্রি হ্যান্ডে লিখবো, চিন্তা করতে হবে যে কিভাবে ফার্স্ট যে প্যারাটা সেটা কিভাবে ইন্টারেস্টিং করা যায়। কারণ এরকম যদি 100-200টা এরকম এসওপি অ্যাডমিশন কমিটি পড়ে, সবারটা তো পড়বেও না, হয়তো ফার্স্ট লাইন পড়ে চাইল্ডহুড ড্রিমের কথা শুনেই ফেলে ফেলে দিবে, আর বাকি কিছু পড়বে না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে ফার্স্টের কয়েক লাইন পড়ে যাতে পুরাটা পড়তে তাদের ইচ্ছা হয়। এই জন্য কোনো একটা ইন্টারেস্টিং হুক পয়েন্ট দিয়ে শুরু করা উচিত। কিভাবে সেটা করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। এবং ফাইনালি যখন আমি নিজে ফ্রি হ্যান্ড লেখার পরে এবং এই সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার কভার করার পরে, ফ্রি হ্যান্ড লেখার পরে হোয়াট এভার ইট ইজ, কোনো টেমপ্লেট ফলো করব না। আর নিজের কাছে যখন মনে হবে যে না, মোটামুটি আমার নিজের কাছে একটা মোটামুটি আপ টু দা মার্ক মনে হচ্ছে, তখন আমি হচ্ছে আরেকজনের এসওপি দেখা শুরু করব। তখন ওই এমআইটির অনেক এক্সাম্পল আছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অনেক এক্সাম্পল আছে এসওপি কেমন হয়, ইউটিউবে আছে, বিভিন্ন মানুষের এসওপি আছে, তাদের গুলো আমি তো হচ্ছে একটু একটু করে দেখা শুরু করব। দেখা শুরু করার পরে তখন আমার যদি কোনো আমার এসওপি আমি আরো পলিশ করব। তো তাহলে কি হলো যে আমি আমি পলিশ করলাম, আমি আমার নিজের এসওপি দুর্বলতা গুলো দেখতে পারলাম অন্যের এসওপি পড়ে, কিন্তু আবার ইউনিকও হলো। এবং আমাদের আসলে একটা আলটিমেটলি স্টোরি লাইনের মতো ফর্ম করা উচিত, এবং যেটা হচ্ছে সব অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস গুলাকে এক সূত্রে কাঁধবে। মানে আম, আপনার মোটিভেশনকে আপনার ক্যাডেন্সিয়াল দিয়ে সবকিছু মিলে আপনার একটা একটা উদ্দেশ্য বুঝাবে। এবং ফাইনালি হচ্ছে আপনার যখন নিজের পলিশিং করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে যারা এক্সপার্ট বা যারা অলরেডি গ্র্যাজুয়েট স্টাডিজ বা যারা এসওপি আগে ইউজ করছে, তারা অলরেডি লিখছে, অ্যাডমিশন পাইছে, তাদেরকে আপনাদের এসওপি রিভিউ রিভিউ করে আরো ফার্দার পলিশ করতে হবে। সুতরাং এখানে মাসখানেক টাইম দেওয়া উচিত। আমরা সাধারণত 1 সপ্তাহ টাইম দিই, 2 সপ্তাহ টাইম দিই, এটা ঠিক না। ভালো সেন্ট্রাল এডমিশন পেতে হলে অবশ্যই এসওপি গুরুত্ব অপরিসীম। সেন্ট্রাল ফান্ড পেতে হবে স্পেশালি মাসখানেক টাইম দেওয়া উচিত। একটা এক্সাম্পল দিই যে হুক পয়েন্ট কিরকম হতে পারে। উম, আমার অ্যাকচুয়ালি রিসার্চ অ্যাকচুয়ালি রিসার্চ ইন্টারেস্ট, মেইন রিসার্চ ইন্টারেস্ট নিউরোমরফিক কম্পিউটিং, সেটা নিয়ে আমি বলবো না। হার্ডওয়্যার সিকিউরিটি আমার একটা সেকেন্ড বা থার্ড প্রজেক্ট ছিল। তো সেইটাতে আহ, সেইটাতে আমার আহ ওইরকম কোনো বলার মতো স্টোরি বা মোটিভেশন আসলে ছিল না, প্রপার মোটিভেশন ছিল না। বেশিরভাগেরই আসলে আমাদের প্রপার মোটিভেশন কি আমরা আসলে জানি না। আমরা তো কোনো একটা টপিক লাইক করি, রিসার্চ টপিক লাইক করি কোনো কারণে, অনেক সময় জানিও না কেন লাইক করি। তো আমারও এই ক্ষেত্রে ওইটাই ছিল যে আমার আসলে হ্যাঁ জিনিসটা ভালো লাগছিল, দ্যাটস ইট। কিন্তু এটা তো আর বললে হবে না, এটা হচ্ছে ইন্টারেস্টিং না। তো ইন্টারেস্টিং কিভাবে করা যায়?
আইট্রিপলি পটেনশিয়াল ম্যাগাজিনে একটা খুব হার্ডওয়্যার সিকিউরিটির একটা খুব ফেমাস আর্টিকেল আছে, এটা হচ্ছে দ্য হান্ট ফর দ্য স্কিল সুইচ। তো এখানে একটা ঘটনা বলা হয়, এটা হচ্ছে যে 2000, আই থিঙ্ক টাইমটা হচ্ছে 2007 সাল, আমার এক্সাক্ট টাইম মনে নেই। আহ, সিরিয়া, সিরিয়াতে কিছু তখনকার সিরিয়ান রেজিমই আহ, সম্ভবত নিউক্লিয়ার বোম ডেভেলপ করা ট্রাই করতেছিল। তো ইসরায়েল সেটা আর কি টের পায়, এবং তারা ইসরায়েল ওই সিরিয়ান সাসপেক্টেড নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেগুলো সেগুলো বম্বিং করতেছে। এখন যখন ইসরায়েলি বোমবার গুলা সিরিয়ান এয়ার স্পেসে ঢুকলো, তখন কোনো রহস্যজনক কারণে সিরিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ডিসেবল হয়ে যায়, মানে সেটা কোনো কারণে কাজ করে না আর কি। কেন কাজ করে না কোনো তার ব্যাখ্যা নেই। সেই ইসরায়েলি বোমবার গুলা সুন্দর মতো বোম্বিং করে টার্গেট গুলা নিউট্রালাইজ করে সুন্দর মতো চলে যায়, চলে যাওয়ার পরে আবার সব এয়ার ডিফেন্স ঠিকভাবে কাজ করে। তো এটা নিয়ে পরবর্তীতে রিসার্চাররা অনেক এটা নিয়ে গবেষণা করে, এবং তাদের ধারণা যে ওই ডিফেন্স যে হার্ডওয়্যার, সেই ইলেকট্রনিক্স এর মধ্যে হার্ডওয়্যার লেভেলে কোনো একটা ব্যাকডোর ছিল, বা কোনো একটা ম্যালেশিয়াস বা কোনো একটা ইমপ্ল্যান্ট ছিল, বা কাউন্টারফিট কোনো চিপ ছিল, যেটা হচ্ছে বাইরে কোনো একটা ট্রিগার করে সাময়িকভাবে ডিসেবল করে দেওয়া যায়। তো এখান থেকে হার্ডওয়্যার সিকিউরিটির ব্যাপারটা আর কি চলে আসে, যে হার্ডওয়্যারের সিকিউরিটি আমরা কিভাবে এনশিওর করব। তো সেটা হচ্ছে আমার এই আর কি কাজটি শুরু করছি, যে দেখো যে আমি এরকম একটা আর্টিকেল পড়ছিলাম অমুক সালে, আম, যে এরকম ইসরায়েল বোমিং করে, এবং হচ্ছে রিসার্চাররা দেখে চিন্তা করে যে হার্ডওয়্যার সিকিউরিটি ইস্যু, হার্ডওয়্যার লেভেল কোনো একটা ট্রোজান ইনসার্টেড ছিল তখন। তো এগুলা দেখে আমার হচ্ছে ইন্টারেস্ট জাগে, হার্ডওয়্যার সিকিউরিটি এবং হার্ডওয়্যার ট্রোজান নিয়ে আমার ইন্টারেস্ট হয়। এখান থেকে আমি হচ্ছে ডিসাইড করি যে আমি হার্ডওয়্যার সিকিউরিটি নিয়ে রিসার্চ করব। তো দেন হচ্ছে তোমার আমার হচ্ছে আমি হচ্ছে এই এই আমার ক্রেডেনশিয়াল, আমি এভাবে এভাবে এই হার্ডওয়্যার সিকিউরিটি আসছি, এই ক্রেডেনশিয়াল দিয়ে আসছি। আমি ইউনিভার্সিটি কেন ফিট, আমি বলবো যে দেখো তোমাদের এই হার্ডওয়্যার সিকিউরিটির একটা ল্যাব আছে, সেই ল্যাবগুলা সেই ল্যাবগুলাতে আমার হচ্ছে ডিজাইনটা মিলে যায়, এবং আমি কন্ট্রিবিউট করতে পারবো, তাই আমি ফিট। এভাবে আর কি এসওপিটা ফার্স্টই কোনো হুক পয়েন্টে শুরু করা যায় আর কি। তারপরে লেটার অফ রিকমেন্ডেশন, যেহেতু সিভি এবং এসওপি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর অ্যাপ্লিকেশন। নাও এখন অ্যাডমিশন কমিটি দেখবে থার্ড পার্টি, একজন তৃতীয় পক্ষ আপনাদেরকে নিয়ে কি বলে, এটা থার্ড পার্টি ভিউ কি। এখন আপনি এতক্ষণ ধরে নিজের নিজের কথা নিজেই বললেন, থার্ড পার্টি আপনাকে নিয়ে কি বলে। লেটার অফ রিকমেন্ডেশনের কাজ হচ্ছে সেটাই, যে আপনি কিছু রিকমেন্ডার থাকবে, মেবি প্রফেসর, মেবি জব থেকে হতে পারে। তারা আপনাকে নিয়ে মানে তারা আপনার নিয়ে কিছু ভালো কথা লিখবে বা খারাপ কথা লিখবে, হোয়াট এভার ইট ইজ, কিছু রিকমেন্ডেশন আপনাকে দিবে আর কি। তো তারা হচ্ছে আপনার আপনাকে ইভ্যালুয়েট করবে থার্ড পার্সন ভিউতে, আপনার ক্যারেন্সিয়াল গুলা ভ্যালিডেট করবে, এবং আপনার যে রিসার্চ পটেনশিয়াল সেটা হচ্ছে হাইলাইট করবে। একটা স্ট্রং এলওআর এর বৈশিষ্ট্য কি? আচ্ছা, আগে উইক এলওআর কিরকম হয় সেটা বলি। সাধারণত এলওআর আমরা চাইলেই বা যখন প্রফেসররা এলওআর দেন, বেশিরভাগ স্টুডেন্ট, সমস্যা না, বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় যে প্রফেসরদের সাথে কোনো কানেক্টেড থাকে না, বা এমন কারো এলওআর নেয় যাদের সাথে আসলে কাজের ব্যবহার প্রফেসর সে অ্যাপ্লিকেন্টকে ভালোভাবে চিনে না। তো তখন অ্যাপ্লিকেন্ট যখন চায় যে আমার এলপার দরকার, সে অনেক ভালো স্টুডেন্ট, অনেক হার্ড ওয়ার্কিং ট্যালেন্ট, সে কাজে অনেক ভালো করবে।
সবই ভালো কথা, রাইট? কিন্তু এগুলো আসলে ভালো কথা না। প্রফেসর যে বললো যে হার্ড ওয়ার্কিং, ট্যালেন্টেড, তার রিসার্চ পটেনশিয়াল আছে, হোয়াট এভার ইট ইজ, অনেকগুলো এখানে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রুফ? ইউ নিড টু শো সাম প্রুফ। সো একটা স্ট্রং এলোয়ারে এই প্রুফটা থাকবে। তো যখন আপনার সাথে কোনো প্রফেসর পার্সোনালি কাজ করবে কোনো একটা প্রজেক্ট নিয়ে, বা আপনি লাইক আপনার থিসিস সুপারভাইজার হতে পারে, আপনি থিসিস সুপারভাইজারের সাথে ক্লোজলি কাজ করবেন, অথবা কোনো প্রফেসরের সাথে আপনি রিসার্চ করছেন বা কোনো প্রজেক্ট করছেন, বা ক্লাসে খুব ভালো করছেন, সেটা প্রফেসর ভালোভাবে জানে আপনাকে। এরকম যখন হবে তখন সে কিছু স্পেসিফিক প্রফেসর কিছু স্পেসিফিক এক্সাম্পল দিতে পারবে যে কেন আপনি, আপনার রিসার্চ পটেনশিয়াল আছে, কেন আপনি হার্ড ওয়ার্কিং। তো আপনার রিসার্চ পটেনশিয়াল গুলো সে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে হাইলাইট করবে, এবং আপনার প্রবলেম সলভিং স্কিলের কিছু এক্সাম্পল দিবে, স্পেসিফিক এক্সাম্পল। আপনি যখন প্রজেক্টের সাথে করছেন, সেই প্রজেক্টে কোনো একটা পার্টিকুলার প্রবলেম কিভাবে সলভ করছেন সেটা এক্সাম্পল দিবে। যে দেখো যে এইভাবে সলভ করছে, মনে করি প্রবলেম স্কিল ভালো। আর না ওয়ার্ক এথিক্স, মোটিভেশন নিয়ে বলবে। আপনাকে সোজা কথা পার্সোনাল লেভেলে, একটু ডিপলি পার্সোনাল লেভেলে বলবে। যেমন একটা এক্সাম্পল দিই। আম, আপনি একটা স্ট্রং এলোয়ার, লাইক আপনি একটা প্রজেক্ট করছেন, তো প্রফেসর আপনার বলবে প্রজেক্টের এই পার্টের এই প্রবলেম সে এমন ভাবে সলভ করছে, যেটা আসলে যেটা অনেক ইন্টারেস্টিং ছিল, এবং তাতে তার প্রবলেম সলভিং স্কিল, তার প্রবলেম সলভিং স্কিল আছে। অথবা এমন হতে পারে যে আমরা একটা পেপার পাবলিশ করতে যাচ্ছি, আমাদের ডেডলাইন খুব আমাদের ডেডলাইন খুব নিয়ার ছিল। আমি ভাবছিলাম যে মেবি এটা এই পেপারটা সাবমিট করা সম্ভব হবে না। আহ, কিন্তু আমাকে সে ভুল প্রমাণ করে, যে অ্যাপ্লিকেন্ট, সে আমার স্টুডেন্ট ভুল প্রমাণ করে দিল, এবং সে রাত দিন খেটে বা হোয়াট এভার ইট ইজ পেপারটা কমপ্লিট করে সে সাবমিট করলো, এবং পরে এটা একসেপ্টও হয়ে গেছে। একসেপ্ট হইতে পারে, না হইতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। তো এ থেকে আম, এই জন্য স্টুডেন্ট অনেক বেশি হার্ড ওয়ার্কিং, এবং সে প্রেসারে কাজ করতে পারে, ডেডলাইন মিট করতে পারে। এই ধরনের আপনার প্রবলেম সলভিং স্কিল বা রিসার্চ পটেনশিয়াল একটু একটু ডিপ লেভেলে আপনার কিছু এক্সাম্পল থাকবে আর কি। তো এটা আরো কিছু ভ্যারিয়েবল বা আরো কিছু নতুন কিছু বলবে, এলওআর এর মাধ্যমে আরো নতুন কিছু আপনার সম্পর্কে বলবে প্রফেসর। এবং অ্যাডমিশন কমিটি, আপনার এসওপি, এলওআর আপনার এন্ড থেকে যা যা ইনফরমেশন পেয়েছিল, তার বাইরে হচ্ছে আরো কিছু এক্সট্রা কিছু আপনার সময় জানতে পারে থার্ড পার্টি ভিউ। এগুলো হচ্ছে স্ট্রং এলওআর। সো পুরা অ্যাপ্লিকেশন যে প্যাকেটটা, এটা আসলে পুরা প্যাকেটটা একসাথে মিলে একটা আপনার হচ্ছে সিঙ্গেল মোটিভেশন হচ্ছে এক্সপ্রেস করবে যে আপনি এটা করতে চান, এই প্রবলেমটা সলভ করতে চান এক্স্যাক্টলি, এই রিসার্চ এই রিসার্চে আপনি এভাবে মোটিভেটেড হয়েছেন, না আপনি এই প্রবলেমটা রিসার্চ প্রবলেম সলভ করতে চান, সলভ করার পরে আপনি শর্ট টার্মে হয়তো বা একাডেমিয়াতে ঢুকতে চান, লং টার্মে হয়তো বা আপনি লং টার্মে হয়তো বা আপনি কোনো কোনো একটা স্টার্ট আপ দিতে চান, বা হোয়াট এভার ইট ইজ। সো একটা গোল, একটা হোল পিকচার, আপনার সবগুলো অ্যাপ্লিকেশন ক্যাডেন্সিয়াল মিলে একটা হোল পিকচার গোল হচ্ছে এক্সপ্রেস করবে। এবং এটা হবে কি, ইউর অ্যাপ্লিকেশন শুড রিজেম্বল এ সিম্ফনি অর্কেস্ট্রা, harmoniously blending all the credentials, forming a beautiful composition. It should be like a beautiful musical composition consist of tons of instruments, right? তো এই অ্যানালজিটা মাথায় রাখতে হবে, এই জন্য ছবিটা আমি দিলাম। এবং আপনি হচ্ছে মাঝখানের এই কম্পোজারটা হচ্ছে আপনি। তো মেক শিওর করবেন যে আপনি কত ভালো মিউজিকটা কম্পোজ করতে পারেন হারমোনিয়াস। এবং তারপর হচ্ছে পিএইচডি লাইফ নিয়ে যদি একটু করি, তাহলে পিএইচডি তে আমার উদ্দেশ্য কি হবে? আমি যে প্রবলেম গুলো সলভ করব, সেগুলোর রেজাল্ট
আমার কোথাও পাবলিশ করতে হবে, মানে আমার সাইন্টিফিক কাছে রিচ আউট করতে হবে, দেখো যে আমি এই প্রবলেমটা সলভ করছি, আগে কেউ সলভ করেনি। আম, তো এটা আমি পাবলিকেশন করে পিয়ার রিভিউ জার্নাল বা পাবলিকেশনের মাধ্যমে আমি পাবলিশ করবো আর কি, এবং জানাবো সাইন্টিফিক কমিউনিটির কাছে। ইন্ডাস্ট্রি এক্সপেক্ট মেনি গুড নোবেল ওয়ার্কস, স্পেশালি যদি R&D হয়, স্পেশালি সব বড় বড় সিলিকন, বড় বড় কোম্পানি, ইন্টেল, AMD, ফেসবুক, গুগল, তাদের রিসার্চ R&D ডিভিশন থাকে। তো তারা তারা অবশ্যই PhD হায়ার করবে। নোবেল ওয়ার্ক বা তাদের সাথে মিলে এরকম কাজ বা তাদের কোনো প্রবলেম সলভ করে আসি, তারা যে প্রবলেম সলভ করতে তাহলে অবশ্যই তারা আমাকে every scholar and academic scholars and giving value of your works and working with very sophisticated people. তো চারদিকে যারা থাকবে ইউনিভার্সিটিতে তারা বেশিরভাগই সব ভালো ইউনিভার্সিটি থেকে প্রফেসর, এবং কোনো না কোনো ফিল্ডে হয়তো কাটিং এজে কাজ করে বা ফেমাস। বেটার জব অপরচুনিটি অ্যান্ড লাইফস্টাইল, এটা ডিপেন্ড করে, এটা আপেক্ষিক, এটা পরে আসবো যে তখন মাস্টার্স PhD কোনটা ভালো হবে না হবে। এবং PhD তে আমার নেগেটিভ দিকগুলা কি? মোস্ট অফ দ্য টাইম নো উইকেন্ডস, কারণ রিসার্চ রিসার্চ কোনো টাইম ধরে হয় না। টাইম ধরে হয় না এটা বলতে বোঝাচ্ছি যে এমন একটা প্রবলেম সলভ করতে যেটা আগে কেউ সলিউশন করে না, যেটা কোনো সলিউশন নেই, সেটা আদৌ সলিউশন হবে নাকি আমি জানি না, সেটা আসলে মানে প্রফেসর বা কারোর কিছু আমার বলা দরকার নেই। সেই প্রবলেম সলভ করতে গিয়ে আসলে দেখা যাবে যে উইকেন্ড টুকেন্ড কোনো কিছুই আর থাকে না। তবে এটা ভালো দিকও আছে, PhD লাইফটা ফ্লেক্সিবল, কিন্তু সব দিনই উইকেন্ড, সব দিনই উইকেন্ড, সব দিনই ইটস আপ টু ইউ হাউ ইউ উইল ম্যানেজ ইউর টাইম। মর্নিং টু নাইট ওয়ার্কলোড, যখন ডেডলাইন থাকে তখন এগুলো খুবই কমন ব্যাপার। কোর্স ওয়ার্ক ভার্সেস রিসার্চ ওয়ার্ক, মানে কোর্স ওয়ার্কও করতে হবে, ম্যান্ডেটরি কোর্স ওয়ার্কও করতে হবে, আবার রিসার্চও করতে হবে, কিন্তু আপনার রিসার্চ হচ্ছে মেইন ফোকাস। এই দুইটা ব্যালেন্স করতে গিয়ে খুব, এটা দুই নৌকায় পা দেওয়ার মতো, বাট ব্যালেন্স করতে হবে। রেগুলার একাডেমিক রাইটিং, প্রতি উইকে অ্যাসাইনমেন্ট, কুইজ, রিপোর্ট, প্রজেক্ট সাবমিশন হবে, এগেন এটা কোর্স ওয়ার্কের আর কি প্রেশার। প্রবলেম সলভ হবে না বা আদৌ সলভ হবে কিনা আমি জানি না, এটাতে ফ্রাস্ট্রেশন আসবে। কেউ কোনো গাইডেন্স পাবেন না হয়তো, কারণ কেউ জানে না প্রবলেম সলিউশন কি। প্রফেসরও জানেন না, অফকোর্স জানেন না, তারা জানলে তো এটা আপনাকে দিত না। আহ খাওয়ার রুটিন ঠিক থাকে না, ওয়েদার অ্যাডভার্স থাকতে পারে, যেখানে থাকবেন সেখানে হয়তো খুবই ঠান্ডা থাকতে পারে, হয়তো বাঙালি কমিউনিটি তেমন একটা পাবেন না। অ্যান্ড লাস্টলি ফ্যামিলি মেম্বার্স থেকে দূরে থাকবেন। আহ এটা কি ডিমোটিভেটিং ফ্যাক্টর? আহ এটা সবার জন্য কমন, এটা মেনে নিতে হবে, কিন্তু নতুন কিছু সলভ করতে যদি আপনার আনন্দ লাগে বা হচ্ছে আপনি যদি সেটাতে আনন্দ পান, তাহলে অবশ্যই এটা worth it। আমরা আন্ডারগ্রেডে প্রোফাইল বিল্ড আপ করার জন্য একটু কাজ করতে পারেন। চেষ্টা করা উচিত একটা পাবলিকেশন লিস্ট করা। পাবলিকেশন করাটা ম্যান্ডেটরি না। CGPA তাহলে ভালো রাখা উচিত। সবাই বলে 3.5, বাট যত ভালো রাখা যায় আর কি, 3.5 প্লাস বা যত ভালো রাখা যায় আর কি। আমার 3.5 এর অনেক নিচে, কিন্তু আমার সেটা ব্যাকআপ দিতে অনেক অনেক কিছু করতে হয়েছে। আম, কিছু রেলেভেন্ট ইন্ডাস্ট্রি স্কিল গ্যাদার করা, রেলেভেন্ট লাইক আমার চিপ ডিজাইন, আমার যেহেতু ফিল্ডটা চিপ রিলেটেড, সেমিকন্ডাক্টর রিলেটেড, তো এখানে আসার আগে আমি প্ল্যানই করছিলাম যে 1 বছর 2 বছর আমি হচ্ছে চিপ ডিজাইনে এক্সপিরিয়েন্স নিব, এবং এটা আসলে আমার ম্যাজিক্যালি কাজ করছে। আমি হিউজ রেসপন্স পাইছি এটার কারণে। আন্ডার গ্রেড লেভেলে কিছু প্রজেক্ট করা, রিসার্চ না করতে পারলে কিছু প্রজেক্ট করা, ভালোভাবে থিসিস করা। আরেকটা পয়েন্ট, আপনাদের পাবলিকেশন হওয়া বা একটা আন্ডারগ্রেড লেভেলের রিসার্চ এক্সপিরিয়েন্স না বা পাবলিকেশন করা, একটা ভালো প্রজেক্ট করা, একটা ভালো হচ্ছে
থিসিসটা খুব ভালোভাবে করে একটা ভালো থিস প্রবলেম নাও এবং চেষ্টা করো এটা পাবলিশ করার কথা। আম, আরো কিছু এবং সম্ভব হলে বাইরের প্রফেসরদের সাথে ভলান্টিয়ার রিসার্চের জন্য যোগাযোগ করো, মেইলিং করা। আমি আমি পিএইচডি জন্য মেইলিং করতে হবে এমন না। আমি সাপোজ আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছি, আমি তখন থেকেই বাইরের ল্যাবগুলো ঘাটাতে থাকতাম, প্রফেসরদের কাজ দেখতে থাকলাম এবং বললাম তাদেরকে মেইল করতে থাকলাম, আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমি আপনার প্রজেক্টটা ভালো লাগছে, আমি একটু ভলান্টিয়ার রিসার্চ করতে চাই, আপনার আপনি রাজি কিনা। এরকম ভাবে একটা বাইরের এলোয়ার, লাইক আপনি যদি ইউএসএ যেতে চান অথবা ইউএস ইউনিভার্সিটি কোনো প্রসেসে এলোয়ার পান, রিকমেন্ডেশন পান, এটা হিউজ হিউজ বুস্ট, গেম চেঞ্জার কাইন্ড অফ। পরে হচ্ছে অল অ্যাবাউট ইমপ্রুভিং ইউর পোর্টফোলিও আর বিল্ডিং পোর্টফোলিও এন্ড অফ দ্য ডে। তো এখন হচ্ছে আমার রিসার্চ এরিয়া নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে রিসার্চ এরিয়া হচ্ছে আমি যে ল্যাবে এখন কাজ করি সেটা হচ্ছে হার্ডওয়্যার সিকিউরিটি অ্যাসুরেন্স, অ্যাডভান্স প্যাকেজিং সিকিউরিটি, ভালনারেবিলিটি, ফিজিক্যাল মাইক্রো ইলেকট্রনিক্স। সোজা কথা বলতে আমাদের আহ, যে আমাদের যে চিপ গুলো আছে, মাইক্রো চিপ গুলো আছে, সেটা তো বেশিরভাগই ইউএসএ তে হয় না, ইউএসএ তে ফ্যাব্রিকেট হয় না, হয়তো ইন্টেল করে আর কিছু কোম্পানি আছে। বেশিরভাগই কিন্তু বাইরে হচ্ছে, লাইক টিএসএমসি অথবা বাইরের কোনো ফাউন্ড্রি করতেছে মেজরিটি শেয়ার এখন। এবং ডিজাইন গুলাও, এই চিপ ডিজাইনের কাজগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় আউটসোর্স হচ্ছে। বাংলাদেশে তো আউটসোর্স হচ্ছে, বাংলাদেশে নিউ সেমিকন্ডাক্টর বা উলগা সেমিতে ডিজাইন গুলো আউটসোর্স হচ্ছে, এখানে লেআউট করা হচ্ছে বা সার্কিটও করা হচ্ছে, হোয়াট এভার ইট ইজ। এই ডিজাইন ফেজে অথবা ফাউন্ড্রি ফেজে কেউ চাইলে, চেষ্টা করলে কিছু ব্যাকডোর, মানে সার্কিট লেভেলে কিছু ট্রোজান, সার্কিট লেভেলে ব্যাকডোর, ম্যালিশিয়াস সার্কিট, সার্কিট লেভেলে ব্যাকডোর ইনসার্ট করে দিতে পারে এবং সেগুলা ট্রিগার হবে কোনো একটা রেয়ার কোনো ইনপুটের কারণে। ফর এক্সাম্পল একটা পাওয়ার স্টেশন হতে পারে, তার হচ্ছে তার যে সেন্ট্রাল কম্পিউটার, তার মধ্যে কিছু এরকম হার্ডওয়্যার লেভেলে তার যে প্রসেসর, ফর এক্সাম্পল তার প্রসেসরের মধ্যে কিছু এরকম ম্যালিশিয়াস সার্কিট, যে সার্কিট হয়তো বা কোনো একটা রেয়ার একটা টেম্পারেচার অথবা কম্বিনেশন অফ ভোল্টেজ এবং টেম্পারেচার, মানে একটা রেয়ার কন্ডিশনে সে সার্কিটটা ট্রিগার হিসেবে ট্রিগার্ড হবে এবং সে ট্রিগার হয়ে কোনো একটা কিছু চেঞ্জ করবে অথবা সে ডিসেবল করে দিবে প্রসেসরকে, আলটিমেটলি পুরো সিস্টেম ফেল করবে। তো এগুলো হচ্ছে, এটাই হচ্ছে হার্ডওয়্যার ট্রোজানের আইডিয়া বা হার্ডওয়্যার সিকিউরিটি। আরো কিছু আছে, কাউন্টারফিট চিপ ডিটেকশন, ওয়াটার মার্কিং, আরো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। তো আহ, আমাদের কাজ হচ্ছে এই চিপ বা কোথাও যদি এই চিপের মধ্যে অথবা পিসিবিতে অথবা মাইক্রো ইলেকট্রনিক্সে যদি কেউ এরকম ম্যালেশিয়া সার্কিট বা ইমপ্ল্যান্ট যদি মানে ইনজেক্ট করে বা প্ল্যান করে, সেটা আমরা কিভাবে ডিটেক্ট করব এবং আমরা অ্যাসুরেন্স দিব। তো তার জন্য আমাদের বিভিন্ন টুল আছে, আমাদের স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা স্ক্যান করে দেখতে পারি, পুরা চিপকে রিভার্স ইঞ্জিনিয়ার করে তা স্ক্যান করে তার নেট লিস্টের সাথে মিলিয়ে দেখতে পারি। অথবা আমরা আরো এক্সরে এক্সরে দিয়ে আমরা দেখতে পারি, টেরাহার্জ ইমেজিং, আর বিভিন্ন ধরনের টুল আছে। আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স প্যাকেজিং। অ্যাডভান্স প্যাকেজিং এখন হট টপিক। এটা হচ্ছে যে আমরা এতদিন ধরে মনোলিথিক চিপ ইউজ করে আসতাম, লাইক ইন্টেল, আগের যে চিপ গুলা কোর i7 or হোয়াট এভার ইট ইজ, সেগুলো হচ্ছে মনোলিথিক ডাই, মানে লাইক 8 কোর প্রসেসর, সব পুরাটাই হচ্ছে একটা সিঙ্গেল ডাই। কিন্তু সেটা আসলে সাস্টেনেবল, ইয়েল্ড রেট কম, এটা ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি, অত্যন্ত বেশি। তার জন্য আমরা মডুলার সিস্টেমে চলে গেছি। লাইক হচ্ছে যে আমরা এখন একটা 16 কোর প্রসেসর বানাতে চাই, আমরা যেটা করবো যে আলাদা আলাদা করে আহ 4টা 4 কোর ডাই আমরা ফ্যাব্রিকেট করব, দেন আমরা সেটাকে কোনো একটা ইন্টার কানেক্ট দিয়ে, লাইক একটা অ্যাডভান্স পিসিবি বোর্ড দিয়ে কানেক্ট করবো। ইটস নট পিসিবি বোর্ড, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। অ্যাডভান্স কোনো পিসিবি বোর্ড দিয়ে আমি এটা কানেক্ট করে একটা সিঙ্গেল মনোলিথিক 16 কোর প্রসেসর হিসেবে কাজ করাবো।
তো তার জন্য হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডভান্স প্যাকেজিং যেতে হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা কিভাবে এরকম মাল্টি ডাইকে সিঙ্গেল আমরা মনোলিথিক চিপ হিসেবে কাজে লাগাতে পারি এবং হচ্ছে সিঙ্গেল স্ট্রাকচারে আমরা এমবেড করতে পারি। তো আমাদের এই নর্মাল পিসিবি দিয়ে এটা করা যাবে না, আমাদের সামথিং অ্যাডভান্স লাগবে এবং তার সাথে 3D ইন্টিগ্রেশনও চলে আসতেছে, যে আমরা নট অনলি এভাবে 2D ইন্টিগ্রেশন করব, আমরা মেমোরিকে স্ট্যাকিং করব, লাইক মেমোরিকে ভার্টিক্যালি ইন্টিগ্রেট করব, লাইক। তো এটা হচ্ছে অ্যাডভান্স প্যাকেজিং স্ট্রাকচার। এটা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। তো এইগুলা বাংলাবেটি যেহেতু এগুলো একদম কাটিং এজ, আমরা এগুলা হার্ডওয়্যার সিকিউরিটি বাংলাবেটি আছে কিনা সেটা নিয়ে আমরা আসলে রিসার্চ করতেছি। ফাইনালি এটা হচ্ছে আমার ল্যাব, সিকিউরিটি অ্যান্ড অ্যাসুরেন্স স্ক্যান ল্যাব, আন্ডার ফ্লোরিডা ইনস্টিটিউট ফর সাইবার সিকিউরিটি রিসার্চ। সো একটা বিগ ইনস্টিটিউট। তো আমি ভিডিওটা তো ইনক্লুড করলাম আমার ল্যাবের একটু দেখানোর জন্য। আই থিঙ্ক অনেকে মোটিভেটেড হতে পারে বা ইন্টারেস্টিং লাগতে পারে। আচ্ছা, আমি বেশি আর আগাবো না, কারণ হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। আমি জাস্ট একটু ল্যাবের পুরো ল্যাবটার একটা স্ন্যাপশট দেখানোর ভিডিওটা ছাড়লাম। এখানে অনেক ধরনের ফল্ট অ্যানালাইসিস টুল আছে, স্ক্যানিং ইলেকট্রোমাইক্রোস্কোপ, এক্স রে ইমেজিং, টেরাহার্জ ইমেজিং, স্ক্যানিং অ্যাকুস্টিক, আর অনেক ধরনের ফল্ট অ্যানালাইসিস টুল আছে। তো এই হচ্ছে মোটামুটি আমার যা বলার বললাম। তো এনি কোয়েশ্চেন? Thank you so much to our honorable speaker for the wonderful presentation. The session was highly informative, and I believe we have gained valuable insights into this segment. We look forward to applying this newfound knowledge to enhance our understanding and further contribute to our shared goals. We are almost at the end of our session. Now, I would like to conduct a quick question session. I would like to encourage everyone to turn on your mic and ask questions freely, because we will not get this opportunity so often. জাস্ট এ মিনিট, আমি হচ্ছে যে এই রিসোর্স গুলো শেয়ার করতে ভুলে গেছি। এই এইগুলো হচ্ছে কিছু রিসোর্স আমরা আপনারা দেখতে পারেন। আর হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপ, এবং ফাইনালি এটা আমার ইমেল। কেউ যদি ইমেল করতে চান, কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইমেল করতে পারেন। থ্যাংক ইউ। কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আন্ডারগ্রেড থিসিস টপিক ওয়াজ ইন টপিক এ, if wasn't desired topic but had to do reference GPA. তো আন্ডারগ্রেডের থিসিস টপিক হচ্ছে একটা, কিন্তু পরবর্তীতে সুইচ করে অন্য একটা টপিকে চলে যায়। এটা আমি কিভাবে এসওপি তে ডিল করব আর মেইলে কিভাবে ডিল করব? সহজ আহ, সহজ সলিউশন সেটা হচ্ছে যে আপনার নিশ্চয়ই একটা পার্টিকুলার টার্গেট আছে। লাইক আপনি এ করেন, বি করেন, আপনি হয়তো অনেকগুলো ABCD অনেকগুলো রিসার্চ করছেন, কিন্তু আপনি মেইনলি আপনি সবচেয়ে বেশি ইন্টারেস্ট হয়তো বা বি নিয়ে। আপনি জাস্ট মেইল দিবেন বি নিয়ে, যে দেখো যে তোমার এই বি নিয়ে রিসার্চ আছে, আমি রিসার্চ করছি, আমারও বি নিয়ে রিসার্চ আছে, আমি আপনার সাথে করতে চাই। বা অনাদার, আমার আরো কিছু রিসার্চ আছে, সেটা দেখতে হলে সে হচ্ছে তার
আপনার হচ্ছে পোর্টফোলিও বা বাকি কিছু দেখবে। এবং এসওপিতে আপনি ওই বিটা কি ফোকাস করবেন, যে হ্যাঁ আপনি ফিট, আপনি বি নিয়ে কাজ করছেন, এই সেই হ্যান ত্যান। আপনি চাইলে সিডি বা আপনি যেটা বললেন যে ফার্স্ট থিস টপিক এ নিয়ে, সেটা আপনি এসওপিতে না বললেও কোনো সমস্যা নেই। আহ, এই জন্য এসওপিতে আপনার সবকিছু বলতে হবে না, মানে সিভির সবকিছু। সবাই, অনেকে যেটা করে সিভির সবকিছু কেন আমার বর্ণনা করে, এই জিনিস করার কিন্তু দরকার নেই। এসওপি হবে হচ্ছে একটা সিঙ্গেল টার্গেট, আমি এই রিসার্চ প্রবলেম সলভ করতে চাই। নাও এটা কমপ্লিমেন্ট করতে আপনি পুরা স্টোরি লাইনটা সেট করবেন, তার জন্য আপনার সবকিছু বলা দরকার নেই। সবকিছু বললে বরং এটা হচ্ছে আউট, হচ্ছে কোহেরেন্ট হবে না, ওটা ওটা ফর্ম করবে না, এটা আউট অফ। আপনার যাতে কোহেরেন্ট হয় সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। আমার নিজেরও অনেকগুলা সাইডে রিসার্চ ছিল, বা আমি কিন্তু হচ্ছে ওই সিঙ্গেল একটা টপিক নিয়ে বলার সময় ওইটাকেই ফোকাস করে আমি বলছি, বাকিগুলোর জন্য আমার পোর্টফোলিও আছে। আমার মনে হয় অ্যান্সার আমি দিতে পারছি। এনি আদার কোয়েশ্চেন? ভার্সিটি র্যাঙ্ক ম্যাটার বলতে এটা কি আমাদের বাংলাদেশে নাকি হচ্ছে বাইরের ইউনিভার্সিটি ম্যাটার করে, কোনটা? বাংলাদেশে যদি ম্যাটার করে কিনা এটা যদি আমি বলি, মোস্টলি আসলে ম্যাটার করে না, কারণ বাংলাদেশের সব ইউনিভার্সিটি আসলে অলমোস্ট বাইরের চোখে সেম স্ট্যান্ডার্ড। তবে কিছু ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে আম, যেটা হচ্ছে একটু ওয়েল নোন, যেগুলো হচ্ছে একটু ওল্ড ইউনিভার্সিটি। লাইক সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে বুয়েট। বুয়েটের বুয়েট যত আগের থেকে, বুয়েটে অবশ্যই বেস্ট স্টুডেন্টরা যায়। তো আহ, যত আগের থেকে ভালো ভালো গ্রাজুয়েটরা বাইরে ভালো করে আসছে, বুয়েট অপেক্ষা তো ওয়েল নোন। এই জন্য কেউ যখন এমআইটি বা স্ট্যানফোর্ড, এনি এনি ভেরি টপ স্কুলে অ্যাপ্লাই করে, দেখা যায় যে বুয়েট নিয়ে অ্যাটলিস্ট হলেও জানে মোটামুটি তারা, এবং তারা কিছুটা হলেও তার সুবিধাটা পায়। অনেক কম ক্রেডিট, হয়তো অন্য একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই যে ক্রেডেনশিয়াল লাগবে তার চেয়ে অনেক কম ক্রেডেনশিয়াল নেই, বুয়েটে তার অ্যাডমিশন হয়ে যাবে, বিকজ দে নো অলরেডি। বাট এই এই সুবিধা আমি আপনি রুয়েট চুয়েট পাবে বলে মনে হয় না, কারণ তারা এখনো অতটা হায়ার স্টাডিজে, মানে শুধু রুয়েট চুয়েট না, বাকি বেশিরভাগ যত ইউনিভার্সিটি আছে পাবলিক প্রাইভেট হোয়াট এভার ইট ইজ, অলমোস্ট সিমিলার। তো আই থিঙ্ক বাংলাদেশে থেকে অ্যাপ্লাই করার সময় বাংলাদেশের ইউনিভার্সিটি কোনটা কিরকম এটা নিয়ে আপাতত চিন্তা না করলেই ভালো, এটা খুব একটা বিগ ডিল হবে না। বাইরের ইউনিভার্সিটির ক্ষেত্রে র্যাঙ্ক ম্যাটার কিনা, মোস্টলি র্যাঙ্ক ম্যাটার না, স্কিল ম্যাটার্স। তবে একাডেমিয়াতে যদি কেউ যেতে চায় তাহলে র্যাঙ্ক ম্যাটার্স। একাডেমিয়াতে টপ টপ স্কুলগুলাতে একটু প্রায়োরিটি বেশি দেওয়া হয়। আদারওয়াইজ আপনি যদি টপ 10-এর ভিতরে যদি না, আপনার সাবজেক্ট র্যাঙ্কিং এ যদি টপ 10-এর ভিতরে না হন, তাহলে আসলে বাকি অলমোস্ট ভার্সিটি সেম। র্যাঙ্ক খুব একটা ম্যাটার করে না। ইটস অল অ্যাবাউট আপনার ল্যাব কিরকম, আপনার প্রফেসর কিরকম, কিরকম রিনোন, পার্টিকুলার ল্যাবটা কিরকম, আপনার কাজ কিরকম, আপনি ফাইনালি আপনি প্রজেক্ট পোর্টফোলিও কিরকম। মানে টপ 10-এ হলে হয়তো একটু স্পেশাল আপনি সুবিধা পেতে পারেন। আর ইন্ডাস্ট্রিতে স্টিল স্কিল ম্যাটার্স আফটার অল, এবং একাডেমিয়াতে র্যাঙ্ক একটু ম্যাটার করে। হায়ার র্যাঙ্ক হলে বা টপ বেশি টপ র্যাঙ্ক হলে একটু ম্যাটার করে। তো আপনারা যারা পিএইচডি পরে জবে যাবেন তাদের ক্ষেত্রে র্যাঙ্ক নিয়ে চিন্তা না করে মেইনলি প্রফেসর ভালো কিনা, ল্যাব ফিট কিনা সেটা নিয়ে ফোকাস করা উচিত। তো, একটা কোয়েশ্চেন, ইউনিভার্সিটি লেভেলে প্রজেক্ট আর রিসার্চ কিভাবে করা যাবে? ইউনিভার্সিটি লেভেলে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রিসার্চ স্টার্ট করা একটু মুশকিল, বাট চাইলে করা যায়। তো এই জিনিসটা আসলে আপনাকে আস্তে আস্তে ন্যারো ডাউন করতে হবে ফার্স্টের থেকেই। লাইক আমি ফার্স্ট ইয়ারে অনেকগুলো সাবজেক্ট পড়লাম, সেকেন্ড ইয়ার অনেকগুলো সাবজেক্ট পড়লাম। আপনার আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনি পার্টিকুলার কোন কোর্সে, কোনো একটা দিকে হয়তো আপনি বেশি ইন্টারেস্টেড হতে পারে। আপনি সলিড স্টেট ডিভাইসে বেশি ইন্টারেস্টেড, আমি জানি সলিড স্টেট ডিভাইস অনেকে অপছন্দ করে, বাট ধরলাম আর কি আপনি আপনার কাছে ভালো লাগছে।
তো যদি এটা ইন্টারেস্টেড হয়, আপনি চিন্তা করুন আছে এখানে আমি রিসার্চ করতে চান, আপনি নিজে একটু দেখতে পারেন যে কাটিং এজ রিসার্চ কি হয় সলিড স্টেট রিলেটেড। অনেক, এটা একটা স্টিল ভাস্ট টপিক, এভাবে বলা ঠিক না, বাট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখার পরে আপনি আস্তে আস্তে ন্যারো ডাউন করতে পারেন। এখন ফার্স্টে আপনি যেহেতু অতটা এক্সপিরিয়েন্স, ন্যারো ডাউন করতে অসুবিধা হবে। আপনি কিছু প্রফেসর ওই সলিড স্টেটে যারা কাজ করে তাদের সাথে আপনি একটু কথা বললেন, তাদের প্রজেক্ট গুলো দেখলেন, একটু গ্রাউন্ড করে যাবেন। তারপরে দেখেন যে তাদের কোনো কাজ পছন্দ হয় কিনা। পছন্দ যদি হয় তার প্রফেসরের কাছে যাবেন, বলছে আমি তো তোমার কাজ পছন্দ, আপনার ডিপার্টমেন্টের প্রফেসরের কাছে যাবেন যে আপনার তো কাজগুলো আমি পড়ছি, তা আমি কি আপনার সাথে কোনো রিসার্চ করতে পারি কিনা। এটা যদি বলেন যে আমি আপনার সাথে রিসার্চ করতে চাই, তাহলে প্রফেসর ইন্টারেস্টেড হবে না অফকোর্স। বলবেন যে আমি আপনার কাজগুলো পড়ছি, এই করছেন, আমি আমি মনে হচ্ছে আমার ভালো লাগতেছে, আমি আপনার সাথে কোনো কাজ করতে পারি কিনা। তো ডিপার্টমেন্টের প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করবেন এবং এভাবে রিসার্চ শুরু করতে পারেন। বিভিন্ন ল্যাব এখন অলরেডি থাকে আমাদের ইউনিভার্সিটিতে, এখন আরএস রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হচ্ছে, আমি দেখতেছি। সেগুলো ট্রাই করতে পারেন। বাইরে ইউনিভার্সিটিতে ল্যাব আছে, সেগুলো ট্রাই করতে পারেন। এবং সেম ভাবে আপনি বাইরের প্রফেসরদের সাথেও জিজ্ঞেস চেষ্টা করে দেখতে পারেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, সেমিকন্ডাক্টর রিলেটেড রিসার্চে আমি কিভাবে যাব? Is it possible to pursue fabrication related research from Bangladesh? Fabrication related research সিমুলেশন লেভেলে করা সম্ভব, কিন্তু পিওর পুরোপুরি পুরোপুরি ফ্যাব্রিকেশন করা সম্ভব না। বাংলাদেশে ক্লিন রুম নাই বলেই আমি জানি। আহ, এবং ইভেন বাইরেও সব ইউনিভার্সিটিতে এটা নাই, যতদূর জানি। কিন্তু সিমুলেশন লেভেলে করা সম্ভব। বিভিন্ন টুল আছে, সিলভাকো, কমসোল। আর আমি ডিভাইসের ফ্যাব্রিকেশনের রিসার্চ তেমন একটা আইডিয়া কম, আমি বলতে পারতেছি না, মানে বলা ঠিক হবে না। কিন্তু সিমুলেশন লেভেলে কাজ করা যাবে, সম্ভব। নট পাবলিশড বা সাবমিটেড টু এ জার্নাল, এই ওয়ার্ক গুলোকে সিভিতে মেইলে লেখা যায়? হ্যাঁ, অবশ্যই করা যাবে। যদি সাবমিট করা হয়ে থাকে তাহলে আরো ভালো হবে, এটা কোনো একটা পাবলিক রিপোজিটরিতে পোস্ট করে দেওয়া, লাইক হচ্ছে আরজিক অথবা এরকম কোনো পাবলিক পোস্ট করে সেই লিঙ্কটা ইউজ করা যেতে পারে। এটা সাবমিটেড ওয়ার্ক। তুমি যদি কাজটা দেখতে চাও, তুমি পাবলিক রিপোজিটরি দেখতে পারো। এবং আপনি এটা করতে পারেন। পাবলিক রিপোজিটরি করলে আপনার কেউ এটা ক্লেম করতে পারবেন না, কারণ ওটা আপনার নামই আছে কপিরাইট করা, ঠিক আছে? তো এটা আপনি সিভিতে লিখতে পারেন, সাবমিটেড, ইভেন আন্ডার রিভিউ এটাও লিখতে পারেন। এমএসসি তে ফুল ফান্ডিং পাওয়া সম্ভব, তবে ফুল ফান্ডিং এর এমএসসি তে ইউএসএ তে ফান্ডিং কম থাকে, স্পেশালি একটু মিড হাই র্যাঙ্ক থেকে ইউনিভার্সিটি গুলাতে এমএসসি তে কোনো ফান্ডিং থাকে না, অ্যাটলিস্ট ফার্স্টে থাকে না। মানে আর এটিএ বা এসব থাকে না, হয়তো পরে পরে আপনি পাবেন, ফার্স্ট সেমিস্টার না বলে পরে পাবেন। আপনাকে আর একটু লোয়ার র্যাঙ্কে যেতে হবে, সেখানে আপনি পাবেন, একটু কষ্ট হবে, বাট মজা না তা না। আর স্পেশালি যেগুলোতে পিএইচডি নাই, যেসব ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্ট গুলোতে, সেগুলোতে এমএসসি ফান্ডিং বেশি হবে। Okay. কোয়েশ্চেন। Okay, I think everyone has had chance to ask their questions. Now, moving forward, now we want to give a token of gratitude to our honorable keynote speaker for his brilliant session. Due to online, we will hand over the token of gratitude physically later.
এনি আদার কোয়েশ্চেন মেইল মি। লাস্ট কোয়েশ্চেন একটা আছে, আমার মনে হয় অলরেডি শেষ হয়ে গেছে। প্লিজ মেইল মি। হ্যাঁ, আমি দেখছি ভিএলএস ইন্ডাস্ট্রি কোয়েশ্চেন। প্লিজ মেইল মি। তো রোহ, থ্যাংক ইউ। আমি তোমার স্পিচটা শুনলাম মাঝে মাঝে। আমাকে শুনতে পাচ্ছ তো? জি জি। তো আমি দু একটা পয়েন্ট আউট করি তোমার কথার থেকেই, তুমি যেগুলো ডিসকাস করছো। আচ্ছা, তোমাকে একটা টোকেন অফ গ্র্যাটিটিউড দেওয়া হয়েছে, অ্যাকসেপ্ট করো। পরে আমি দু একটা পয়েন্ট। এক্সেপ্ট কি ভার্বালি করবো না? এটা ভার্বালি বা একটা ওয়ে আছে, জাস্ট রেজ ইউর হ্যান্ড, দ্যাট উইল ওয়ার্ক। কে রেইজ? ওকে, আমি আমার রেইজ হ্যান্ড রেইজ ওকে, করবো। we are assuming that you have accepted it. IEEE থেকে তোমাকে হয়তো সফট ফাইল পাঠিয়ে দেওয়া হবে। এনিওয়ে, আর তোমার এক্সপিরিয়েন্স শুনতে শুনতে আমিও আমার নিজের পাস, পার্টিকুলারলি হায়ার স্টাডিজ এর দিকে চলে যাচ্ছিলাম। তো তোমার কথাটাকে একটু সামারি করি। এখানে তুমিও ওয়েল এক্সপ্লেন করছো এবং দু একটা কোয়েশ্চেন এসছে, সিজিপিএ ম্যাটার করে কিনা বা ইউনিভার্সিটি র্যাঙ্কিং ম্যাটার করে কিনা। তো এইখানটাতে আমার অবজারভেশন হচ্ছে, ফর এক্সাম্পল তুমি বুয়েটের এক্সাম্পল দিছো। একটা স্টুডেন্ট বুয়েট থেকে 3.5 পেয়েছে এবং আর একটা স্টুডেন্ট আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে 3.5 পেয়েছে। তো অন্য যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির যে সিলেকশন কমিটি আছে, তাদের পক্ষে এই 3.5 দুজন স্টুডেন্ট কি করে, মানে কে ভালো কে মন্দ, এটা তাদের পক্ষে জাজ করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। সো তখন এরা কি করে, তখন এরা জিআরই স্কোর দেখে, জিআরই স্কোরটা কার বেটার। ফর এক্সাম্পল, জিআরই স্কোর একজনের হয়তো 8 পার্সেন্টাইল র্যাঙ্ক হচ্ছে 80, আর একজনের পার্সেন্টাইল র্যাঙ্ক হচ্ছে 90। দ্যাট মিনস যার 90, ওই স্টুডেন্ট যখন ওই জিআরইটা দেয়, তখন অন্যান্য অ্যাপ্লিকেন্ট 90% স্টুডেন্ট তার থেকে নিচে ছিল, আর 80% যার, তার 80% স্টুডেন্ট তার থেকে নিচে ছিল। সো 3.5 ইকুয়াল হলেও যার পার্সেন্টাইল র্যাঙ্ক 90, তাকে ওরা প্রায়োরিটি দেবে। আর একটা, সেটাও তুমি বলছো, আইএলটিএস বা টোয়েফেল এটা শুধু ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের জন্য দেখা হয়, এর সঙ্গে অ্যাডমিশনের ওই ডিরেক্টলি রিলেশন এটা নেই। দেন ওকে, ঠিক আছে, ফর এক্সাম্পল জিআরই তে কোনো অ্যাপ্লিকেন্ট কোয়ালিফাই করলো, সিজি তে কোয়ালিফাই করলো, আইএলটিএস কোয়ালিফাই করলো, দেন আরো কিছু বিষয় চেক করে। সেটা হচ্ছে এলওআর। কারণ ডিরেক্ট অবজারভেশনটা কেমন স্টুডেন্ট সম্পর্কে, ওটা একমাত্র ক্লাস টিচার জানে এবং সবচেয়ে ভালো জানে সুপারভাইজার। সো ইন এডিশন টু সুপারভাইজার, আরো দুই একজন প্রফেসর থেকে উনার রিকমেন্ডেশন লেটার এক্সপেক্ট করেন। আর এখন তো আরো কঠিন হয়ে গেছে, তুমি যেটা বলছো স্টেটমেন্ট অফ পারপাস, এটা সবগুলোর সঙ্গে কোহেয়ারেন্ট থাকতে হবে। আর অবশ্যই অনেক ইস্যুস আছে, পার্টিকুলারলি তোমার স্লাইডে যেটা রেড মার্কিং করেছিলে, ওয়েদার, ফুড, অল টাইম ওয়ার্ক। কোন ল্যাবে 365 ডেজ এরা প্রেফার করে, একদম ওয়েবসাইটে বলে দেয় 365 দিন তাকে কাজ করতে হবে। আর ফান্ডিং এর একটা কোয়েশ্চেন ছিল, ফান্ডিংটা আসলেই অনেকটা রিলেটিভ। এটা মেইনলি ডিপেন্ড করে প্রফেসরের রিসার্চ ফান্ড আছে কিনা। প্রফেসরের রিসার্চ ফান্ড থাকলে সেক্ষেত্রে ফান্ডটা পাওয়া অনেকটা ইজিয়ার হয়ে যায়। এনিওয়ে, তোমাকেও ধন্যবাদ। এসপিএস কমসক ধন্যবাদ, এটা বলে আমি শেষ করছি। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই। জিআরই হচ্ছে, হ্যাঁ, জিআরই অ্যানালজিটা একদম ঠিক স্যারের। তবে বর্তমানে জিআরই বেশিরভাগ থেকে ওয়েভ করে দেওয়া হচ্ছে। এবং আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু আমি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, কোনো জায়গায় জিআরই আসলে আমি মানে দিতে চেয়েও দিয়ে লাভ হয়নি, কারণ হচ্ছে ওগুলো আর কনসিডারই করেনি। খালি একটা ইউনিভার্সিটি করছিল, সেটা ইউনিভার্সিটি অফ টেক্সাস এট ডালাস। সেটাতে আমি অফার পাইছিলাম। আহ, তো জিআর স্কোর আমি কোথাও বলিও নাই, আমি মেইলেও কোথাও জিআর স্কোরের কথা বলি নাই। তা আপনাদের যদি প্রোফাইল অলরেডি ভালো থাকে, আপনাদের প্রোফাইল যদি অলরেডি মানে রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স, সরি রিলেভেন্ট রিসার্চ এক্সপিরিয়েন্স প্রজেক্ট, আর রিসার্চ এক্সপিরিয়েন্স আর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে,
তাহলে জিআরই খুব একটা ম্যাটার করবে না। যদি কিছু না থাকে, তেমন কিছু না থাকে, প্রোফাইল যদি খালি হয়, তাহলে জিআরই ছাড়া তো আসলে সিজিপি এর বাইরে জিআরই ছাড়া তো আসলে আমার ভালো কিছু নাই দেখানোর মতো। সেই ক্ষেত্রে সেগুলো তা আমি অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে বলা উদ্দেশ্য থাকবে যে রিসার্চ এক্সপিরিয়েন্স বাড়ানো, যত সম্ভব বাড়ানো যায় সেটাই ভালো, এবং জিআরই ভালো থাকলে প্লাস। যদি কোনো কারণে ওয়ার্কআউট না করে, তাতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমার আলটিমেটলি লাগে নাই জিআরই কোথাও, কোনো কাজেই লাগে নাই। Thank you so much. We are going to conclude this session. Once again, thank you all for being part of this webinar. We hope this session has provided valuable insights and look forward to more engaging sessions in the future.